আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক স্বাগতম মেরিটোতে। আম আজকে আমাদের একটা খুবই স্পেশাল একটা ক্লাস। বেসিক্যালি আমরা যারা হচ্ছে গিয়ে এইচএসসি ২৪ এ আছো, যারা ২০২৪ সালে এইচএসসি পরীক্ষা দিবা এবং যারা হচ্ছে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিবা, সবার জন্যই আমাদের একটা স্পেশাল যুগোপযোগী আয়োজন আছে। সেটার নাম হচ্ছে ওয়ান শট এইচএসসি ইংলিশের একটা কমপ্লিটলি ফ্রি কোর্স। কি বলতে পারছি? কমপ্লিটলি ফ্রি কোর্স। তো কাহিনীটা কি আসলে? কেন ওয়ান শট ক্লাস, কেন কমপ্লিটলি ফ্রি কোর্স, আর এইচএসসি ২৪-২৫ এর আসলে এই কোর্স দিয়ে কি লাভ হবে, সবগুলো জিনিস আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে আমরা হচ্ছে আসল ক্লাসের মধ্যে চলে যাব। ঠিক আছে? তো তোমরা যারা এই মুহূর্তে লাইভ ক্লাসটা দেখতেছো, অনেকে চলে আসছো আমি দেখতে পাচ্ছি। হোসাইন বলেছো হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? সো অনেক অনেক দিন আমরা হচ্ছে গিয়ে ওয়েট করেছিলাম এই কোর্সটার জন্য। তো এই কোর্সটা মেইনলি আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসলে প্রথমে আলোচনা করতে চাচ্ছি যে ভাই এই কোর্সের মধ্যে আসলে ভাই আছেটা কি, এই কোর্সের মধ্যে আসলে মানে ঘটনাটা কি, এই কোর্সের ওভারঅল ঘটনাটা কি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু ঘটনাটা দেখাই যে আসলে ঘটনাটা কি, এই কোর্সের মধ্যে কি চলতেছে। মেইনলি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়ান শট এইচএসসি ইংলিশ কোর্সটা হচ্ছে আমার সাকিবুল হাকিম, আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে, এমবিএ কমপ্লিট করেছি। এবং আমার সাথে সাথে তোমাদের এই কোর্সের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন হচ্ছে প্রমি আপু। তো প্রমি আপুর ব্যাপারে যদি বলি, তোমরা অনেকেই প্রমি আপুকে চিনো। প্রমি আপু হচ্ছে একজন বিউপিয়ান, যিনি বিউপির মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বের হয়েছেন। এর মানে উনি বিউপির ফার্স্ট গার্ল। এর পাশাপাশি উনার আরেকটা পরিচয় হচ্ছে যে আপু হচ্ছে গিয়ে এমবিএ তেও ফার্স্ট হয়েছে এবং বর্তমানে উনি একটা ভার্সিটির টিচার। ঠিক আছে, সো ও আপু একজন ভার্সিটি টিচার, এর সাথে সাথে আমিও আছি। সো তোমরা প্রমি আপুকে অনেক দেখো যে অনেকগুলো জায়গার মধ্যে প্রমি আপু হচ্ছে ইংলিশ ক্লাস নেয় বাচ্চা কাচ্চাদেরকে, এবং তোমাদের সাথে খুব মজা করে আশা করি পরবর্তী ক্লাসগুলো নিবে প্রমি আপু। সো আমিও আছি তোমাদের সাথে, প্রমি আপু আছে তোমাদের সাথে, এবং তোমাদের সাথে আরেকজন ভাইয়া আছে, তার নাম হচ্ছে আবরার ভাইয়া। আবরার ভাইয়াও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পড়াশোনা করেছে। এখানে আবরার ভাইয়ের ছবি নাই, ঠিক আছে, বাট আবরার ভাইয়ের ছবি আমরা অ্যাড করে দিব, সমস্যা নাই। তো এই ওয়ান শট এইচএস ইংলিশ ক্লাসটা আসলে কতদিন ধরে হবে, এটা কি করে হবে, এবং এটার মধ্যে আসলে সবচেয়ে মজাটা কোথায়? হ্যাঁ, ওকে, মজাটা দেখি। প্রথমত এই পুরো কোর্সটার মধ্যে কিন্তু আসলে ইন টোটাল মাত্র 20টা লাইভ ক্লাস থাকবে। এখন বলতেছি ভাইয়া 20টা ক্লাস আপনারা নিবেন কবে, নিব কবে সেটা রুটিনটা আমি এখানে দেখায় দিব। বাট একটা কথা একটু জানায় রাখি যে কমপ্লিটলি 20টা ক্লাস, এক একটা খুব ভালো লেন্থের ক্লাস হবে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার পর্যন্ত ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা টপিক ওয়াইজ আগের বছরের প্রত্যেকটা প্রশ্ন, আগের বছরে যতগুলো প্রশ্ন আছে টপিক ওয়াইজ, সেই প্রত্যেকটা আগের বছরের প্রশ্ন মানে কমপ্লিটলি টেস্ট পেপার আমরা সলভ করে দিব। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে তোমরা একটা করে পরীক্ষা দিবা, এবং এই 20টা পরীক্ষা আমরা 20টা ক্লাসের সাথে 20টা পরীক্ষা নিব, যাতে করে তোমাদেরকে আর অন্য কোনো দিকে না তাকাইতে হয়। ঠিক আছে, 2 নাম্বার জিনিস গেল। 3 নাম্বার জিনিস হচ্ছে এই ফুল কোর্সটার মধ্যে আমরা একটা কাজ করব, 20টা ক্লাসের পরে তোমাকে 20টা প্র্যাকটিস পেপার দিব। যেই প্র্যাকটিস পেপারটা থেকে তুমি যদি প্র্যাকটিস গুলো সলভ করো, বুঝে বুঝে করো, তাহলে আমি 100% গ্যারান্টি দিব তুমি যদি বুঝে বুঝে শেষ করো পুরো প্র্যাকটিস পেপারটা এবং ক্লাসগুলো করো, তোমাকে কেউ এ প্লাস থামাইতে পারবে না। বাট এখানে একটা ব্যাপার আছে, হচ্ছে তুমি যদি এরকম কেউ হও যে এসএসসি পরীক্ষায় তুমি ইংলিশে পাইছো অনেক কম, ধরো সি ডি বা বি এরকম কোন একটা গ্রেড পাইছো, তোমার পক্ষে হয়তো বা এ প্লাস পাওয়া কষ্ট হবে, হয়তো বা তোমার টার্গেটই হচ্ছে এ মাইনাস পাওয়া। সো তোমার টার্গেট যদি এ মাইনাস পাওয়া হয়, আমার মনে হয় যে তুমি এই কোর্স করলে এ পাইতে পারো। তোমার টার্গেট যদি এ হয়, তাহলে তুমি এই কোর্স করলে এ প্লাসও পাইতে পারো, হোয়াট এভার ইট ইজ। সো মেইন পয়েন্টটা হচ্ছে ভাই 90% কমন আনার জন্য যা যা করা লাগে এই কোর্সটার মধ্যে আমরা সম্পূর্ণভাবে শেষ করে দিব। আই গেস তোমরা মোটামুটি ভাবে সবাই বুঝে গেছো, ফাইন। তোমরা একটু কমেন্ট করে আমাকে বলতে পারো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে? আমাকে যে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিয়ে দিব এই কোর্সের ব্যাপারে। তো আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই কোর্সের রুটিনটা ভাইয়া কই পাবো। আর একটা কথা বলি, তোমরা দেখবা এই যে আমি ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে একটা ক্যাপশন আছে, ক্যাপশনের মধ্যে একটা কোর্সের লিংক দেয়া আছে। ওই লিংকের মধ্যে ক্লিক করলে তোমরা একদম এই কোর্সটার এ টু জেড সবকিছু পাওয়া যাবা। আজকে 5 তারিখ আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা স্টার্ট করতেছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রিপোজিশন, এবং পরবর্তী দিন তোমাদের প্রমি আপু ক্লাস দিবে, সেটা টপিক হবে মাল্টিপল চয়েস কোশ্চেন ফ্রম প্যাসেজ। তোমরা অলরেডি জানো যে তোমাদের শর্ট সিলেবাসের উপরেই কিন্তু 24 সালের পরীক্ষা হচ্ছে, রাইট? এরপরে যে আবরা ভাই আসবে, সেই দিনের ক্লাসটা হবে
স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস, তারপরে পরের এই প্রত্যেক একটা সপ্তাহে 3 দিন ক্লাস। কোন কোন দিন? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। মনে রাখো আবার, রবি, মঙ্গল, বৃহস্পতি 3 দিন, রাত 8টা থেকে 9:30 পর্যন্ত 1.5 ঘন্টার ক্লাস। আমার ক্লাসগুলো আমি 2 ঘন্টার উপরে নিব, ঠিক আছে? তো তোমাদেরকে কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসের মধ্যে শুধুমাত্র থাকতে হবে, দ্যাটস দ্য ইস্যু, ঠিক আছে? কষ্ট করে ক্লাসটার মধ্যে থাকতে হবে। ওকে, একজন বলছে ভাইয়া এক্সামটা কি অ্যাপে হবে হোসাইন? হ্যাঁ ভাইয়া, এক্সামটা আমাদের অ্যাপ অথবা আমাদের ওয়েবসাইট দুইটা জায়গার মধ্যেই হবে। তুমি অ্যাপ কিংবা ওয়েবসাইট দুইটা জায়গার মধ্যে ঢুকলেই ফ্রিতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো সবাইকে আবারও বলে দিই, প্রতি রবিবার, প্রতি মঙ্গলবার, প্রতি বৃহস্পতিবার, ঠিক আছে, 8টা থেকে 9:30 পর্যন্ত এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আমাদের ক্লাসগুলো হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া ক্লাস কোথায় হবে, আপনার পরীক্ষা কোথায় দিব, পরীক্ষা দিলে লাভ কি হবে, সবকিছু বুঝাই দিচ্ছি। রুটিনটা কিন্তু কমপ্লিট রুটিনটা আছে, তুমি জাস্ট লিংকে ক্লিক করবা, লিংকে ক্লিক করলেই দেখতে পারবা। ওকে, প্রতিদিন আজকে একটা ক্লাস তুমি আমার কাছে করতেছো প্রিপোজিশনের উপরে ক্লাস, ঠিক পরের দিন মানে কালকে রাত 8টা বাজে তোমার প্রিপোজিশনের উপর পরীক্ষা শুরু হবে, একটা 30 মিনিটের পরীক্ষা। পরীক্ষা কিভাবে দিবা, কোথায় দিবা, সবগুলো জিনিস জানার জন্য তোমাকে ওই কোর্সের লিংকে ক্লিক করে ফ্রি কোর্সটার মধ্যে এনরোল করতে হবে, ঠিক আছে? একদম ফ্রি, কোনো টাকা পয়সা নাই। তো ফ্রি জিনিসপাতি ফ্রিতে নিতে পারো একদম ইজিলি। তুমি কালকে রাত 8টা বাজে যাবা, তুমি কোর্সের মধ্যে এনরোল হবা ফ্রিতে। তুমি প্রথম পরীক্ষাটা দেয়া থাকবে, ফার্স্ট পরীক্ষার মধ্যে ক্লিক করবা, দেখবা তোমাকে একটা লিংকে নিয়ে যাবে, একটা গুগল ক্লাসরুমের মধ্যে নিয়ে যাবে। সেই গুগল ক্লাসরুমের মধ্যে তোমাকে একটা এক্সাম শিট আমরা দিব, তুমি বাসায় বসে সেটা পরীক্ষা দিবা। পরীক্ষা দিয়ে কিভাবে করে তুমি এই প্রশ্নটা উত্তরটা তুমি সাবমিট করবা আমাদের কাছে, সেটার কমপ্লিট প্রসেস তোমাদের সবাইকে, ঠিক আছে, আমরা SMS করে জানাই দিব, বা তোমাদের কাছে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেও জানাই দিব যে আসলে কিভাবে করে তোমরা এই পরীক্ষাটা দিতেছো, ফাইন। এবং সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে যে একটা ফ্রি কোর্সের মধ্যে ফ্রিতে এনরোলড হয়ে যারা নাকি ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, তোমাদের জন্য থাকতেছে অনেকগুলা টাকার পুরস্কার। যে প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রথম যে হবে সে পাবে 100 টাকা, যে দ্বিতীয় হবে সে পাবে 75 টাকা, এবং যে থার্ড হবে সেটা 50 টাকা। এটা হচ্ছে সাকিব ভাইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটা 2 ঈদের মাঝের ঈদ বোনাস গিফট, ঠিক আছে? কি বলছি? 2 ঈদের মাঝের ঈদ বোনাস গিফট, ফাইন। ওকে, এখন তোমাদের অনেক কোশ্চেন গুলো অ্যান্সার দিয়ে দিই ছোট ছোট করে। একটা হচ্ছে ভাইয়া ক্লাসগুলো কোন গ্রুপে হবে? ক্লাসগুলো আমাদের মেরিটো নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার মধ্যে হবে। তোমরা একটু কমেন্টটা চেক করো, ঠিক আছে? আর হচ্ছে তোমরা কাইন্ডলি আমাদের ক্যাপশনটাও চেক করো, সেখানে গ্রুপের লিংক দেওয়া আছে, ওই গ্রুপের মধ্যে সবগুলো লাইভ ক্লাস হবে। সো তোমাকে দুইটা কাজ করতে হবে, কষ্ট করে আমাদের গ্রুপের মধ্যে ঢুকতে হবে, নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে আমাদের কি করতে হবে বলতো, উপরে যে লিংকটা আছে, ওয়েবসাইট আছে বা আমাদের অ্যাপ আছে, মেরিটো অ্যাপ, সেই অ্যাপের মধ্যে থেকেও তুমি লাইভ ক্লাসে জয়েন করতে পারবা। আবার তুমি যদি ফেসবুক গ্রুপে চলে যাও সরাসরি, তো সেখান থেকেও তুমি ক্লাসে জয়েন করতে পারবা। তুমি যদি আমাদের অ্যাপে ঢুকে লাইভ ক্লাসের মধ্যে ক্লিক করো, দেখবা যে সুন্দর করে তোমাকে লাইভ ক্লাস হিসেবে তোমাকে সেই অ্যাপের এই কি বলে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে নিয়ে এসে তুমি ক্লাসের মধ্যে জয়েন করে ফেলতে পারবা। সো আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে লাইভ ক্লাসটা হবে, ঠিক আছে? লাইভ ক্লাসগুলো ভাইয়া রেকর্ডেড থাকবে অবশ্যই। এই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং এই রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবা। এটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার বললাম পরীক্ষা কেমনে দিব। পরীক্ষা হচ্ছে প্রত্যেক ক্লাস শেষ করবা, পরের দিন রাত 8টা বাজে পরীক্ষা হবে। পরীক্ষাটা দিতে হবে আমাদের ওয়েবসাইটেও দিতে পারবা, অ্যাপেও দিতে পারবা। একজন একবারের বেশি পরীক্ষার মধ্যে অ্যাটেম্প করতে পারবা না, কারণ পরীক্ষাটার মধ্যে কিন্তু ভাইয়া পুরস্কার আছে, রাইট? 100 টাকা, 75 টাকা, 50 টাকা, অনেকগুলো গিফটস আছে। সো একবারের বেশি আসলে তোমরা অ্যাটেম্পটও নিতে পারবা না এই জায়গার মধ্যে। ওকে, আর প্রশ্ন হচ্ছে যে টেস্ট পেপার কি পুরোটা সলভ হবে কিনা। উই উইল ট্রাই টু সলভ দ্য হোল টেস্ট পেপার, কিন্তু যদি আমাদের পক্ষে একদম A to Z টেস্ট পেপারের ইংলিশ পুরোটা সলভ করা শেষ নাও হয়, আমরা চেষ্টা করব 80 থেকে 90% ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করতে, যাতে করে তোমাদের অ্যাটলিস্ট বেসিকটা সলভ হয়, তোমরা এইটুক বুঝো যে ইংলিশ প্রশ্ন কিরকম আসতেছে, কিভাবে আসতেছে, সেখান থেকে মিলে তোমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি অ্যান্সার করতে পারো, ফাইন। আচ্ছা, সো আর এইটার জন্য কোন রকম কোনো টাকা নেই। চলো আমরা হচ্ছে গিয়ে পেশাল কম দিয়ে আমরা আসল ক্লাস আমরা শুরু করে দিই, ফাইন। ওকে, সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছো, সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, এবং এই এই যে লাইভ সেশনটা আছে, এই লাইভ সেশনটার মধ্যে তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন করো, তোমাদের জন্য আমি একটা স্পেশাল গিফট দিয়ে দিব, ফাইন। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে শুরু করি। সো প্রথম যে কোশ্চেনটা আমরা এই জায়গার মধ্যে দেখতেছি, একদম ফার্স্ট কোশ্চেন, খেয়াল করে দেখো তো এখানে কি বলছে। এখানে বলছে যে আ গুড বয় ইজ অ্যাকাস্টমড হোয়াট? হার্ড ওয়ার্ক, ঠিক আছে? আ গুড বয় ইজ অ্যাকাস্টমড সামথিং গুড ওয়ার্ক। আচ্ছা,
অ্যাকাস্টমড মানে কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা। কে বলতে পারবা? কেউ একজন বলো তো আমাকে কমেন্টের মধ্যে। আমি একটু দেখি। কমেন্টের মধ্যে একটু দেখতে চাই। অ্যাকাস্টমড মানে কি? অ্যাকাস্টমড এর সাথে আসলে কোন প্রিপোজিশন বসে? এনিওয়ান? অ্যাকাস্টমড। কেউ কি পারবা? অ্যাকাস্টমড এর সাথে কি প্রিপোজিশন বসে? ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। সো আমি একটা জিনিস লিখে দিচ্ছি এই জায়গার মধ্যে ভাইয়া আপুরা। ঠিক আছে? যাতে তোমাদের এই জিনিসটা কখনো ভুল না হয়। নাম্বার 1 জিনিস হচ্ছে অ্যাকাস্টমড আমি যদি বলি, খেয়াল করে দেখো, অ্যাকাস্টমড একটা হয় হচ্ছে অ্যাকাস্টমড টু। অ্যাকাস্টমড টু সামথিং এটার মানে কি? এটার মানে হচ্ছে সামথিং, এসটিএইচ লিখছি আমি, ফাইন। অ্যাকাস্টম টু সামথিং মানে ইউ আর ইউজ টু ইট। ইউজ টু মানে কি? মানে আমি এটা ডেইলি করি, প্রায়ই করি। আমার এটা আমি এটা এটার মধ্যে আমার খুব মানে অটোমেটিক চলে আসে। ঠিক আছে? সো আ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। এটার মানে হচ্ছে যে একটা ভালো ছেলে সে রেগুলার বেসিসে হার্ড ওয়ার্ক করে। তার আসলে এতে তেমন কোনো লেভেলের মানে ঝামেলা হয় না। ঠিক আছে? এটা আসলে একটা রেগুলার অভ্যাস। ফাইন? এগুলা কি? তার একটা রেগুলার বেসিসে অভ্যাস। ফাইন? ওকে, ঠিক আছে। সো অ্যাকাস্টমড টু মানে হচ্ছে গিয়ে আমি রেগুলার বেসিসে করি, অভ্যাসবশত করি। ফাইন? আচ্ছা। এরপরে আছে হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং। আচ্ছা ভাইয়া, অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং। এখন অ্যাডিক্ট মানে কি? অ্যাডিক্ট মানে হচ্ছে কোনো কিছু মধ্যে তুমি যদি আসলে অভ্যস্ত হয়ে যাও, রাইট? অ্যাডিক্টেড, রাইট? কোনো কিছুর মধ্যে আসলে অভ্যস্ত হয়ে গেছো। আমি একটু কমেন্টটাও চেক করব। তোমরা যারা যারা হচ্ছে পারবা একটু কাইন্ডলি অবশ্যই তোমার কমেন্টের মধ্যে বলে দিবা। ফাইন? অবশ্যই বলে দিবা। আচ্ছা। তো হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে ভাইয়া যে আমি কোনো খারাপ কিছুর সাথে ওই ছেলেটা কোনোভাবেই অ্যাডিক্টেড না। এখন তুমি বলতে পারো ভাইয়া অ্যাডিক্টেড এর সাথে টু কেন হবে? অ্যাডিক্টেড এর সাথে ফ্রম কেন হবে না? এই ধরনের কোশ্চেন করতে পারো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা একটু বুঝাই। তুমি আগে ইংলিশ যখন আমি পড়ি বা আমি ইংলিশ পড়াই তখন আমি সবসময় একটা জিনিস ফিল করি যে তোমার মুখের মধ্যে বা তুমি যখন একটা জিনিস প্র্যাকটিস করো তোমার মাথার মধ্যে কোন জিনিসটা সবার আগে আসে? মেজরিটি টাইমে 80% টাইমে আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমার প্রথম যে জিনিসটা আমার মুখের মধ্যে চলে আসে সেটাই আসলে উত্তর হয়। ঠিক আছে? সেটা আসলে উত্তর হয়। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমি তো এতগুলা প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এগুলো আমি কোনো কিছু পড়ি নাই। আমার তাহলে কাজটা করতে হবে কি? তোমাকে আমি একটা কাজ দেই। ঠিক আছে? বেশি করে মাথায় ঢুকানোর জন্য। তুমি আজকে গিয়ে তুমি গ্রুপ ভার্ব, ঠিক আছে? অথবা তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই দেই। অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা বই বের করবা। যে কোনো একটা বই। অনেক হাজার হাজার গ্রামার বই আছে। এর মধ্যে অনেক অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। তুমি এভাবে অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু এরকম করে আসলে মনে রেখে লাভ নাই। ফাইন? সো তোমাকে যেটা করতে হবে যে তোমাকে ফার্স্টে চিন্তা করে বের করতে হবে যে আসলে আমার মুখের মধ্যে যাতে একটা জিনিস আসে এটার জন্য তোমাকে প্রচুর পরিমাণে রিডিং করতে হবে। এখন তুমি রিডিং করতে পড়বা, কেমনে পড়বা, রিডিং করলে আসলে লাভ কি? ফাইন? সো তোমার যেটা করতে হবে একটা বই দিবা ভাইয়া। একটা বই নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যে ওই রুল গুলো এভাবে মুখস্থ করবা না। অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু এরকম করে মনে রাখবা না। তুমি যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে যে তুমি একটা সেন্টেন্স পড়বা। কি বলছি? তুমি একটা সেন্টেন্স পড়ে যাবা। যেমন আমি বলছি মাত্র আ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক মানে হচ্ছে সে একটা হার্ড ওয়ার্কের সাথে সবসময় তার সাথে ট্রাই করে। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং। সো অ্যাডিক্টেড টু মানে কি? লিখি অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড টু মানে কি ভাই? অ্যাডিক্টেড টু মানে হচ্ছে কোনো কিছুর উপরে অ্যাডিক্ট হওয়া, নেশাগ্রস্ত। ঠিক আছে? নেশা হয়ে যাওয়া, অ্যাডিক্টেড হয়ে যাওয়া, নেশা হয়ে যাওয়া। সো অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং। ফাইন? এরপরে আছে হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। কি বলছি? হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। এখন অ্যাভার্স এইটার মিনিংটা তো আগে তোমার জানতে হবে। তুমি যদি এটার আহ, মানে তুমি যদি এটার পুরো জিনিসটা জানতে চাও, রাইট? এটার উত্তরটা পারতে চাও। এন্ড প্রশ্ন হচ্ছে অ্যাভার্স এইটার প্রিপোজিশনের সাথে আসলে কি হয়? এখন এখানে তোমার কাছে মনে হইতে পারে যে ভাই
সবগুলা জিনিসের কি আসলে উত্তর এখানের মধ্যে আসলে আপনারা টু দিয়েই কি আসলে প্রশ্ন করে সবগুলা? এখানে কি বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি টু, অ্যাভার্সের সাথেও আসলে টু, ঠিক আছে? অ্যাভার্সের সাথেও কি আসলে টু হয়? হ্যাঁ, অ্যাভার্সের সাথেও টু হয়। সো আমি এখানে এটার উত্তর হবে হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাভার্স টু বললেন, কিন্তু অ্যাভার্স টু এর মানে কি? অ্যাভার্স টুর মিনিংটা কি? এই ধরনের জিনিস আমি জানতে চাই। ভাইয়া বা খেয়াল করে দেখো, অ্যাভার্স টু মানে হচ্ছে, যদি আমি ইংলিশে বলি, ডিগ্রি অফ ডিসলাইকস অ্যান্ড অ্যাভয়েডেন্স। মানে কি ভাই, কি বললেন? আমি মানে বললাম হচ্ছে যে কোনো কিছু তুমি ধরো অ্যাভয়েড করতে চাও, তুমি এটা এড়ায় চলতে চাও, তুমি এটাকে পছন্দ করো না, তো তুমি এটাকে ডিসলাইক করো, ঠিক আছে? হ্যাঁ, সো তুমি একটা জিনিসকে ডিসলাইক করো, এটার মানে হচ্ছে ইউ আর অ্যাভার্স টু সামথিং। কি বলছি? ইউ আর অ্যাভার্স টু সামথিং, এটার মানে হচ্ছে তুমি সেই জিনিসটাকে ডিসলাইক করো, তুমি সেটা পছন্দ করো না, অ্যাভয়েড করতে চাও, রাইট? সো যখন আমি বলবো হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, এর মানে সে হার্ড ওয়ার্ককে সে অ্যাভয়েড করতে চায় না। কেন চায় না ভাই? এই যে দেখো, নট আছে, খেয়াল করছো? মানে সে আসলে হার্ড ওয়ার্কটা থেকে দূরে থাকতে চায় না, সে হার্ড ওয়ার্কটাই করতে চায় বেশি বেশি। ফাইন। সো আমরা বলতে পারি হি ইজ নট অ্যাভার্স টু, কি বলছি, এনি হার্ড ওয়ার্ক। এর মানে হচ্ছে সে এখান থেকে দূরে যেতে চায় না, সে এটা করতে চায়, সে এটাকে পছন্দ করে। ঠিক আছে? ওকে, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো একটা জিনিস আছে। এরপরে বলছে যে, একজন বলছে এখানে কমেন্টে যে ভাইয়া আমার কি মনে থাকে না, আমার হচ্ছে গিয়ে, ও আচ্ছা, প্রিপোজিশনে খুবই ঝামেলা হয়। আচ্ছা ঠিক আছে, প্রিপোজিশনে ঝামেলা হইতেই পারে। প্রিপোজিশন হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার ঝামেলা করার। হ্যাঁ, তোমাদের যদি মনে থাকতেছে, এখন যদি তোমরা মাথায় রাখতে পারো এই জিনিসগুলো প্রিপোজিশনের, এটা আমি বলবো 80% মুখস্থ বিদ্যা। ঠিক আছে, প্রিপোজিশনের। বাট এই মুখস্থ বিদ্যাটা আসলে একটা ফিলের বিদ্যা হইতে পারে। কি বলছি? একটা ফিলের বিদ্যা। ফিলের বিদ্যা কেমনে বানাবো ভাই? ফিলের বিদ্যা তো পারি না। এখন ফিলের বিদ্যা বানানোর জন্য আসলে তোমারে ভাই একটু কষ্ট করে হলেও ওই যে যেটা বললাম যে ধিপদাব আমি ধিপদাব মুখস্থ করব, এরকম চিন্তা ভাবনা থেকে একটু সরে আসা উচিত। ঠিক আছে? ধিপদাব চিন্তা মানে ওইরকম মুখস্থ না করে বরঞ্চ তোমাকে এভাবে করে চিন্তা করা উচিত যে আমার একটা জিনিস আমি মাথায় রাখবো, মনে রাখবো, সেই মনে রাখা প্রশ্নগুলো যখন আমি আরেকবার দেখবো, তখনই হচ্ছে অটোমেটিক আমার মাথায় চলে আসবে যে আসলে এরকম এরকম কোন জিনিস ছিল, কোন জিনিস কিরকম হইতে হবে। ঠিক আছে? তো এটার জন্য তোমাকে একটু কষ্ট করে একটা বই থেকে কিছু কিছু জিনিস পড়তে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন। বলো কি হবে? হি ক্লিংস। ক্লিং মানে কি ভাইয়া? ক্লিঙ্গি। ঠিক আছে, ক্লিঙ্গি। ক্লিঙ্গি মানে হচ্ছে কোন একটা কিছু যখন আরেকটা জিনিসকে জড়ায় ধরে রাখে। ঠিক আছে? ওই যে মাঝে মধ্যে আমরা রাস্তার মধ্যে কাপলদেরকে দেখি না, একজনের হাতের মধ্যে হাত ঢুকে হাঁটতেছে। ঠিক আছে, এটারে বলা আসলে ক্লিঙ্গি ব্যাপার। ঠিক আছে, অনেক মানুষই অনেক ক্লিঙ্গি, কিছু হইলে আরেকজন মানুষকে জড়ায় ধরে, ভাই ভালো আছো নাকি বলতে বলতে ভাই চুলের মধ্যে ধরে। আরেকজন বলে যে ভাই কিছু হইলে হ্যান্ডশেক করে, একবার হাত ধরলে আর ছাড়তেই চায় না। ঠিক আছে, স্টিক টু সামথিং বা স্টিক টু সামওয়ান। স্টিক মানে কি? আঠা লাগা থাকে সব সময়। এটাকে বলে ক্লিঙ্গি। মনে রাখবা এই জিনিসটা, ক্লিঙ্গি ব্যাপার স্যাপার। ঠিক আছে? সো ক্লিং। এখন ব্যাপারটা হচ্ছে ক্লিং এর সাথে কোন জিনিসটা সবচেয়ে ভালো মতো বসে? ক্লিং এর সাথে সবচেয়ে ভালো মতো যে জিনিসটা বসে সেটা হচ্ছে ক্লিং অন। কি বলছি? ক্লিংস অন। ওকে, হি ক্লিংস অন হিজ ডিটারমিনেশন। এখন কথা হচ্ছে আরেকটা সুন্দর কথা আছে ক্লিং নিয়ে, এটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি, তোমরা এটা মাথায় রাখো। এটা হচ্ছে ক্লিং অন টাইট। এই কথাটা মনে রাখো, এই ওয়ার্ড, এই জিনিসটাই মনে রাখো, ফ্রেজটা মনে রাখো। ক্লিং অন টাইট মানে, ক্লিং অন টাইট এটার মানে হচ্ছে হ্যাং অন টাইট, মানে ভাই কিছুক্ষণের জন্য ঝুলা থাক, কিছুক্ষণের জন্য থাক। যেমন তুমি একটা জিনিস পড়তে বসছো, তোমার মন টিকতেছে না, তুমি একটা জিনিস তোমার শেষ করেই উঠতে হবে, তোমার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দিচ্ছে, এটা শেষ না করলে তুমি কালকে বাস খায় যাবা। এখন তোমাকে এটার জন্য আমি তোমাকে সাজেস্ট দিলাম, ব্রো, হ্যাং অন টাইট। মানে ভাই কোন রকমে তুই একটু ঝুলা থাক, কোন রকমে কিছুক্ষণ ধরে একটু পড়াশোনা কর। হ্যাঁ, এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে, আরেকটা ফ্রেজ হচ্ছে ক্লিং অন টাইট। ঠিক আছে, মানে হচ্ছে ভাই কিছুক্ষণের জন্য একটু আল্লাহর ওয়াস্তে থাক,
ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিং অন। সো ক্লিং অন হিজ ডিটারমিনেশন, মানে সে তার যে ডিটারমিনেশন আছে, সে যে প্রতিজ্ঞা করছে, সেই প্রতিজ্ঞা থেকে সে কখনোই আসলে বের হয়ে আসে না, সেই প্রতিজ্ঞাটা সে কমপ্লিট করে। বুঝতে পারছি? সে এই প্রতিজ্ঞাটা কমপ্লিট করে। ওকে, সে এইটার মধ্যে তার যাতে কোনো রকম কোনো মানে ভেজাল যাতে না হয় সেইটা মেইনটেইন করে, কোনো রকমে না কোনো রকমে সে এটা মেইনটেইন করে। ওকে, আচ্ছা। ক্লিং অন এর আরেকটা হয় জিনিস, সেটা হচ্ছে গিয়ে টু। এখন ক্লিং এর সাথে অন হয়, ক্লিং এর সাথে টু ও হয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে পরীক্ষার মধ্যে যখন আসবে তখন আমি আসলে কি কি জিনিস দিব বা কিভাবে কিভাবে আমি দিব? আচ্ছা ঠিক আছে, এখন ক্লিং এর সাথে তো অন হবে, ক্লিং এর সাথে আসলে টু ও হয়। তো এখন ক্লিং টু এটার মানে কি বলতো? আমি যেটা এতক্ষণ ধরে বলছি এটা হচ্ছে ক্লিং অন টাইট, মানে কোন একটা পড়ালেখা কোনো কিছুর মধ্যে একটু হ্যাং অন বা ক্লিং অন, এটা হচ্ছে এক রকমের জিনিস। আবার যদি আমি বলি ক্লিং টু, ক্লিং টু মানে হচ্ছে ক্লিং টু সামথিং, এটার মানে হচ্ছে গিয়ে যে মনে করো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে জোড়া লেগে আছে, একদম জোড়া, একদম জোড়াই লেগে আছে। তো এই জিনিস থেকে সে কখনোই ছড়ে না, কখনোই ছাড়ে না, একদমই যেরকম বলছি সেরকমই করছি, কখনোই এই জোড়া ছাড়ি নাই। তখন এই জিনিসটার হয়ে যায় আলটিমেটলি ক্লিং টু। সো ক্লিং টু মানে হচ্ছে তোমার সর্বক্ষণ সব সময় অল ফুল টাইম কোনো কিছুর সাথে জোড়া লেগে আছে এরকম একটা জিনিস। ক্লিং অন এটার মানে হচ্ছে কোনো একটা জায়গার মধ্যে তুমি ঝুলে আসো বা কোনো একটা কিছু তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। সো কোনো একটা কিছু ডিটারমিনেশন বা কোনো একটা কিছুর সাথে তুমি ওইটা থেকে আর সরতে পারবা না, নড়তে পারবা না। সো এটা হচ্ছে কি ক্লিং অন। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ক্লিং টুগেদার। আমি কি বলছি? ক্লিং টুগেদার। লেখো, খাতার মধ্যে লেখো, ক্লিং টুগেদার। সো ক্লিং টুগেদার মানে কি ভাইয়া? মানে হচ্ছে গিয়ে ক্লিং টুগেদার মানে মনে রাখবা যে অনেকগুলো মানুষ, ধরো তোমরা 4-5 জন মানুষ, এরা সব সময় আড্ডা দাও। সো এই যে 4-5 জন মানুষ আছে এরা এখান থেকে আর কখনো সরে না, মানে এরা একসাথেই আড্ডা দেয়। সো দে ক্লিং টুগেদার। কি বলছি? দে ক্লিং টুগেদার, মানে তারা সব সময় একসাথে বসে আড্ডা দেয়। সো আমি যদি এখন এই অপশনটার দিকে তাকাই, এখানে আছে হি ক্লিংস ড্যাশ হিজ ডিটারমিনেশন, সে আসলে তার ডিটারমিনেশন থেকে কখনোই দূরে সরে না, কখনোই ঝুলে থাকে না। তো আমি যদি একটা স্টুডেন্ট হইতাম, আমি এখানে উত্তর দিতাম হচ্ছে টু ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, মানে সে তার যেই ডিটারমিনেশন সে নিছে সেটা থেকে সে কখনোই বের হয়ে আসে নাই, সে পারফেক্ট ছিল, সুন্দর মতো সে পুরো জিনিসটা করছে। ফাইন, ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি রুবায়েত ইসলাম, তুমি সুন্দর মতো অ্যান্সার দিতে পারছো, ভেরি গুড। তুমি বলছো টু হইছে, এখন পর্যন্ত কিন্তু চারটাই টু গেছে, রাইট? আচ্ছা, এরপরেরটা আমরা একটু দেখি। এর পরের প্রশ্নে আছে সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক। দেখো আমি না মুখ দিয়ে বের হয়ে গেছে ইউজ টু। তাই ইউজ টু মানে কি বলো তো? ইউজড টু এই জিনিসটার মানে কি কে বলতে পারবা? ইউজ টু এর মানে হচ্ছে, খেয়াল করে দেখো, যখন আমি বলবো ইউজ টু, এক সেকেন্ড, আচ্ছা, ইউজ টু, ইউজ টু মানে হচ্ছে আমি অলওয়েজ করি, প্রায় করি। এই যে অ্যাকাস্টমড টু কথাটা বলছি না, ইউজ টু মানেটা অ্যাকাস্টম টু এর মতোই। এর মানে হচ্ছে আমি রেগুলার বেসে করি, আই এম ইউজ টু হার্ড ওয়ার্ক। ঠিক আছে, তুমি একটা কিছু রেগুলার বেসে করো, যেমন লিটন দাস রেগুলার বেসে ডাক মারে, রাইট? তোমরা জানো বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের এই মুহূর্তে খেলা চলতেছে, রাইট? আশা করতেছি লিটন দাস আজকে একটা ডাক মারবে। সো লিটন দাস ইউজ টু, ঠিক আছে, স্কোর 0 রান। সো সে বেশিরভাগ সময় আসলে 0 রান করে। আমি সরি, আমি লিটন দাসকে আমার একদমই ভালো লাগে না আসলে, উনার ওর ডাক করা দেখলে মেজাজ খুব খারাপ হয়ে যায়, এই জন্য আসলে এই কথাটা বলা। সো লিটন দাস যেমন সবসময় ইউজ টু, লিটন দাস ডাক মারার জন্য একদম ইউজ টু, ঠিক আছে? তো বুঝতে পারছো ইউজ টু মানে কি? ইউজ টু মানে হচ্ছে এটা যে রেগুলার বেসিসে করে, একদম অভ্যাসবশত করে, কিছু করতে গেলেই সে এই কাজটা করে। ফাইন, ইউজ টু রেগুলার বেসে ডাক মারা। ওকে, আচ্ছা, তারপরে জিনিসটা খেয়াল করে দেখো, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস। হ্যাঁ, ডাউটফুল অফ, কি বলছি? ডাউটফুল অফ। ডাউটফুল অফ এই কথাটা আমি কিভাবে মনে রাখবো বা এটা কই থেকে আসছে, এটাকে আসলে আমি কি করবো, এটা আমি কেমনে জানবো ডাউটফুল অফ মানে কি? আপনি যে এগুলো পড়াই দিচ্ছেন, আমি কি এগুলো বাসায় বসে বসে এমনি পড়বো? ডাউটফুল অফ, ডাউটফুল অফ, ডাউটফুল অফ, ইউজ টু, অ্যাডভার্স টু, অ্যাডভার্স টু। ব্যাপারটা আসলে এরকম না, আমি যেটা বলছি সিট লাইন পড়তে হবে। হি ইজ নট অ্যাডভার্স টু এনি হার্ড ওয়ার্ক, এটা পড়তে হবে। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, ঠিক আছে? হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস। সো
প্রথম কথা যে ডাউটফুল মানে কি, বা ডাউট করা মানে কি, কোনো একটা কিছুকে সন্দেহ করা, রাইট? আমি কি সাকসেসফুল হব কি না হব, সেই ব্যাপারে সে আসলে ডাউটফুল থাকে, সে আসলে শিওর না কোনো কিছু, ঠিক আছে, শিওর না, ঠিক আছে। সো শিওর এইটার উল্টাটা হচ্ছে ডাউটফুল। সো ডাউটফুল অফ হিজ সাকসেস, ঠিক আছে, ডাউটফুল অফ হিজ সাকসেস, ডাউটফুল অফ মানেই হচ্ছে যে তুমি কোনো কিছুর সাথে আসলে শিওর না। এখন কথা হচ্ছে ভাই আমাকে একটা কিছু বলে দেন যে জিনিসটা দিয়ে আসলে আমি মনে রাখতে পারবো, হ্যাঁ, যে আসলে এটা এটা কিভাবে হবে, ডাউটফুল অফটা আমি কিভাবে হবে। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যখন নাকি আমরা কোন একটা কিছুর অ্যাবাউটে বলি বা কোন একটা কিছুর বিষয়ে কথা বলি, ঠিক আছে, যে একটা এখানে আমি সাকসেস নিয়ে কথা বলতেছি, আমি কিসের ব্যাপারে কিসের ব্যাপারে ডাউটফুল, আই এম ডাউটফুল অফ হিজ সাকসেস। তো কোন একটা কিছুর ব্যাপারে যদি হয়, ব্যাপারে, কথাটা মনে রাখো, কোন একটা কিছুর ব্যাপারে যদি আমি বলি, সেই ক্ষেত্রে দুইটা প্রিপোজিশনের যে কোনো একটা বসতে পারে। এক নাম্বার হইতে পারে অ্যাবাউট, দুই নাম্বার হইতে পারে অফ, ঠিক আছে, কি বলছি, অ্যাবাউট অথবা অফ। সো কখনো কোনো কিছুর ব্যাপারে কোনো কিছু বললে হবে অ্যাবাউট অথবা হবে অফ। এখানে আমরা ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস দিলেও আসলে কারেক্ট হইতো, এমন না যে হইতো না। ডাউটফুল অ্যাবাউট আমি বলতে পারি, ঠিক আছে, আবার ডাউটফুল অফ হিজ সাকসেস এটা বললে আসলে বেস্ট হয়। সো এটাই আসলে আমরা মাথার মধ্যে রাখবো যে ডাউটফুল অফ এর মানে কি, এর মানে হচ্ছে কোনো কিছুর উপরে তার কোনো সন্দেহ নাই, সেটি সাকসেসফুল হবেই। ওকে, সো নেক্সট, নেক্সটে বলছে হি ইজ ভেরি মাচ কনসিয়াস, ঠিক আছে, ভেরি মাচ কনসিয়াস ড্যাশ হিজ ডিউটিস। কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে হচ্ছে কোন একটা কিছুর ব্যাপারে সে কমপ্লিটলি তার সেন্স আছে, সে মাথায় রাখছে। যেমন আই ওয়াজ কনসিয়াস অ্যাবাউট মাই ক্লাস, ঠিক আছে, আমি এই যে আমি ক্লাসটা যে আমি নিব এই ব্যাপারে আমি কনসিয়াস ছিলাম। আমি কনসিয়াস হওয়ার কারণে আমি কি করছি, আমি তোমাদেরকে জানাইছি ভালো মতো যে ভাইয়া ক্লাসটা হবে এতটা বাজে হবে, তোমরা ক্লাসের মধ্যে সবাই চলে আইসো, ঠিক আছে। সো কনসিয়াস অফ, কি বলছি, কনসিয়াস অফ হিজ ডিউটিস। কনসাস অফ মানেই হচ্ছে যে তুমি এই যে আবারও অফ আসছে কেন, কোন ব্যাপারে কনসাস, কোন ব্যাপারে কনসাস আমাকে হইতে হবে, আমাকে আমার ডিউটির ব্যাপারে কনসাস হইতে হবে। সো ব্যাপারে বললেই কি বলছি, হয় অ্যাবাউট নালে অফ। সো আলটিমেটলি কনসাস অফ হিজ ডিউটিস, ঠিক আছে, মনে রাখবে কনসাস অফ হিজ ডিউটিস, এতটুকু মনে রাখলেই হবে। যে একটা জিনিস মনে রাখলাম, সুন্দর বুদ্ধি শিখিয়ে দিলাম, কোনো কিছু ব্যাপারে বললেই অফ, প্রথমে অফ তারপরে অ্যাবাউট, গেল কনসাস অফ হিজ ডিউটিস। এরপরের কথা হচ্ছে হি ইজ বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস। ভাইয়া বোস্টফুল, এখন কোশ্চেন হচ্ছে এই বোস্টফুল মানে কি। তোমরা কিন্তু যারা যারা ক্লাস করতেছো তারা যদি কমেন্টে আমাকে না বলো তাহলে আমি আসলে বুঝি না তোমরা আসলে কি ক্লাস করতেছো নাকি না করতেছো। এটা একটা সিরিয়াস ক্লাস, তো তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে, এটা একটা ফ্রি ক্লাস, বাট তোমাদেরকে টাকা দিতে না হলেও আমাকে কিন্তু সময় দিয়ে আসলে তোমাদেরকে ক্লাসটা নিতে হচ্ছে। সো ইফ ইউ গাইস পার্টিসিপেট আই উইল ভেরি মাচ লাভ ইট, ঠিক আছে, ভেরি মাচ লাভ ইট। ওকে, প্রথমে শিখাই ভাই বোস্টফুল মানে কি। আচ্ছা, আমি যদি বোস্টফুলের জিনিসটা যাই, সেটা হচ্ছে মনে করো একটা মানুষ আইবিএতে চান্স পেয়ে গেল, আইবিএতে চান্স পেয়ে তার অহংকার খুব বেড়ে গেল, কি বলছি, তার অহংকার খুব বেড়ে গেল। সো অনেক অধিক পরিমাণে অহংকার, ঠিক আছে, যে আমার থেকে সেরা পৃথিবীর কেউ নাই, এক্সেসিভ প্রাইড, ঠিক আছে, সেলফ স্যাটিসফ্যাকশন লেভেল, অন্য লেভেলের সেলফ স্যাটিসফ্যাকশন, এগুলাকেই বলা হয়ে থাকে বোস্টফুল। বোস্টফুল, সো বোস্টফুলের সাথে কি হয়, আমি একটু আগেই তোমাদেরকে একটা জিনিস শিখাইছি ভাইয়া, ঠিক আছে, একটু আগেই শিখাইছি, সেটা হচ্ছে যে কোনো কিছুর ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে যদি আমি কোনো একটা কিছু বলি সেই ক্ষেত্রে আসলে অফ বসে কিংবা অ্যাবাউট বসে। সো হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। সো সে তার ট্যালেন্টের ব্যাপারে একদমই বোস্টফুল না, সে আসলে অহংকারী না, ঠিক আছে, সে আসলে অহংকারী না, সে আসলে এটার ব্যাপারে একেবারেই বোস্টফুল না। তো সে ভালো, ভালো ছেলে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে আছে হি বিহেভস ওয়েল উইথ অল, হি বিহেভস ওয়েল উইথ অল। এটা কি বলছি, উইথ অল। ভাই কেন উইথ বললাম, খেয়াল করে দেখাই, হি বিহেভস, সে ব্যবহার করে সবার সাথে, কি বলছি, সবার সাথে। সো বাংলায় যদি তোমার কাছে আছে সাথে, এটার ইংলিশটা হচ্ছে উইথ। সো প্রিপোজিশন কিন্তু কঠিন না, খেয়াল করে দেখো, হি বিহেভস
ওয়েল উইথ অল, সে সবার সাথেই ভালো ব্যবহার করতেছে। তো সবার সাথে যখন আমি বলবো তখন এটার উত্তর কি হবে? উইথ, সাথে মানেই উইথ। ফাইন, ওকে, এটা আশা করি সবাই পারবা। এটা আসলে বোঝানোর তেমন কিছু নাই, এটা খুবই সহজ ছিল। এবং লাস্টে ঢাকা বোর্ডের ২০২৩ সালে লাস্টে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, অ্যাটেন্টিভ টু, এটা আমরা বলে কি পড়ছি অ্যাটেন্ড টু, ঠিক আছে? অ্যাটেন্ড টু মানে কি? কোন একটা কিছুতে, কোনো কিছুতে মনোযোগী হওয়া, তে। যখন আমি তে কথাটা উল্লেখ করব তখন আমরা প্রিপজিশনে সাধারণত বসে হচ্ছে টু। কি বলছি? তে, কোনো কিছুতে। সো হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে কিসে, ঠিক আছে, স্টাডিজে অ্যাটেন্ড করতে হয়, কিসে অ্যাটেন্ড করবে? স্টাডিতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? যখন তে কথাটা আসে এটা ইংলিশ হয়ে যায় টু। সো দ্যাটস ওয়াই এটার উত্তর হচ্ছে গিয়া কি বলছি? টু। সো আমরা শিখে ফেললাম এখানে কি কি পাইলাম। তাইলে আমরা এই পুরো ঢাকা বোর্ডের 23 সালের প্রশ্নটা সলভ করে আমরা পাইলাম যে অ্যাকাস্টম টু মানে রেগুলার বেসিসে কোনো কিছু করে। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো ব্যাড থিং এর সাথে অ্যাডিক্টেড নাই। সো নট অ্যাডিক্টেড টু। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, এর মানে সে কোনো হার্ড ওয়ার্কের থেকে সে কি করে? সে পালায় না, এখান থেকে সে দূরে সরায় দেয় না, অ্যাভয়েড করে না। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, ঠিক আছে? অথবা হি ক্লিংস অন হিজ ডিটারমিনেশন, টুটাই পারফেক্ট এখানে। সো ক্লিংস টু কেন বলছি? কারণ সে ডিটারমিনেশন সাথে সবসময় জোড়া লেগে থাকে, একদম এরকম হয়ে থাকে। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, ইউজ টু মানে কি? রেগুলার বেসিসে করা। হি ইজ নট ডাউটফুল অফ কেন বলছি? সাকসেসের ব্যাপারে সে ডাউটফুল না, ব্যাপারে মানেই হচ্ছে গিয়ে অফ আর অথবা অ্যাবাউট। হি ইজ ভেরি মাচ কনসাস অফ হিজ ডিউটিস, কিসের ব্যাপারে কনসাস? ডিউটির ব্যাপারে কনসাস, এই জন্য ব্যাপারে মানেই অফ, এই জন্য অফ আসছে। হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস, মানে সে তার ট্যালেন্টের ব্যাপারে কি না? অহংকারী না, ব্যাপারে, এই জন্য আবারও অফ আসছে। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো বিহেভ করে, সো সে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। সাথে, সাথে আসছে দেখে উইথ বসছে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, কি বলছি? সে সে পড়ালেখাতে মনোযোগী, পড়ালেখাতে যদি তে থাকে তাহলে টু হয়। আশা করি তোমরা এই ঢাকা বোর্ডের পুরো কোশ্চেনটা একদম সুন্দর সলভ বুঝে গেছো। দেখছো এটা কিন্তু খুব কঠিন ছিল না। এটা কি কঠিন লাগছে তোমাদের কাছে? কার কার কাছে এটা কঠিন লাগছে আমি একটু জানতে চাই, ঠিক আছে? আমি একটু জানতে চাই যে কার কার কাছে আসলে এক্সামটা, এই প্রশ্নটা সলভটা কঠিন লাগছে, এবং কে কে আসলে মনে করতেছো যে এই জিনিসটা পারো না। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি আরো কিছু কমেন্ট আসছে। একজন বলতেছে রাবে, আচ্ছা রুবাইয়াত বলতেছো যে ভাইয়া নিয়মটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ রুবাইয়াত। আলিফ বলছে অভ্যস্ত হওয়া, ঠিক আছে আলিফ, তুমি আলী মোহাম্মদ আলী হাসান, তোমার কথাও ঠিক আছে। আর প্রিপোজিশন ইনশাআল্লাহ তোমাদের ঝামেলা থাকবে না। হুসাইন এক্সাম কি অ্যাপে হবে বলছো? এক্সামটা অ্যাপেই হবে ভাইয়া, এই ব্যাপারে তো অলরেডি বলেই দিলাম। সো চলো আমরা দেরি না করে আমরা হচ্ছে পরের কোশ্চেনটা সলভ করি। পরের কোশ্চেনটা কি আছে? এটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২২ সালের কোশ্চেন, ঠিক আছে? এবং আমরা দেখতেই পাচ্ছি যে ২৩ সালে যে প্রিপোজিশন এক্সামটা আসছে, ২২ সালে কিন্তু এক্সামটা দেখে মনে হচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি একটু কঠিন টাইপের না? একটু বড়, জিনিসটা দেখে একটু বড় মনে হচ্ছে না তোমাদের কাছে? সো সমস্যা নাই, এটা বড় মনে হইলো এটা আসলে খুব একটা কঠিন না, এটা আমার কাছে মনে হয় যে আরো ইজি। লাস্টে যেটা ছিল সেটার থেকেও আরো বেশি ইজি এটা। এখন আমরা এইটার ব্যাপারে একটু জানি, এবং এই যে প্রিপোজিশনটা তোমাদেরকে আমি এখন শিখাবো, এটার মধ্যে আমি অনেকগুলো অপশনস দিব, ঠিক আছে? অনেক কিছুই হইতে পারে এই জায়গার মধ্যে, এমন কিছু না প্রিপোজিশনে যে ভাইয়া তোমাকে একদম ফিক্সড একটা উত্তরই দিতে হবে। আমি বারবারই স্টুডেন্টদেরকে বলি যে প্রিপোজিশনে আসলে সব সময় একটাই উত্তর মাস্ট হবে এরকম সব সময় থাকে না, কিন্তু অনেক সময় আছে অনেকগুলো উত্তর, তোমার উত্তর সঠিক হয়। যেমন এখানে আমি বলছি ক্লিংস টু হতে পারে, ক্লিংস অন হতে পারে, দুইটাই সঠিক অ্যান্সার, দুইটাই রাইট অ্যান্সার। তুমি যেটা লিখো এটাতেই তুমি কারেক্ট অ্যান্সার পাবা। এগুলো তো এমসিকিউ না, এগুলো রিটেন, রাইট? আচ্ছা আমরা ঢাকা বোর্ড ২০২২ সালে কোশ্চেনটা ধিপধাপ সলভ করবো পোলাপান, ওকে? তোমরা আমার সাথে সাথে হচ্ছে কমেন্টে রিপ্লাই দিবা। ১ নাম্বার, ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস দ্যাট ক্যান লিভ ইন আ ডেজার্ট, মানে ক্যামেল বা উট হচ্ছে অনেক কম অ্যানিমেলই আছে, এগুলো দেখো ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমালস, এর মানে কি? এর মানে হচ্ছে যে অনেক কম পরিমাণের অ্যানিমালই আছে বা প্রাণী আছে যারা নাকি হচ্ছে ডেজার্টে বা মরুভূমিতে থাকে। এদের মধ্যে একটা হচ্ছে কি? একটা হচ্ছে ক্যামেলস, বা আমি যদি বলি উট। এখন এখানে বলছে ক্যামেলস হ্যাভ হাম্পস। হাম্প মানে কি?
দেখছো, শুধুমাত্র ভাইয়া প্রিপোজিশন পড়লেই কিন্তু প্রিপোজিশনের উত্তর করা যায় না। তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ভোকাবুলারি। এবং আমাদের একটা ভোকাবুলারি কোর্স আছে, নিমোনিক ভোকাবুলারি। এখানে তুমি প্রায় 2000টা ভোকাবুলারি শিখতে পারবা, একদম খুবই ইজি, মাত্র 500 টাকা। তোমরা আমাদের মেরিটো অ্যাপের মধ্যে সেটা দেখে নিও, ঠিক আছে? তোমাদেরকে গুলে একদম ভাত চাবায় টাবায় মুখের মধ্যে ঢুকাই দিচ্ছি, ওখান থেকে তুমি ভোকাবুলারি শিখতে পারবা। হাম্প মানে কি ভাই? হাম্প মানে হচ্ছে কুজ। একটা উটের উপরে একটা কুজ থাকে না ঘাড়ের উপরে, রাইট? এখন তুমি আমাকে বলো, ওর যে কুচটা আছে সেটা কোথায় লেগে আছে? একদমই ওর ঘাড়ের সাথে লেগে আছে, রাইট? এই জন্য আমরা এখানে বলবো অন। এখন তোমাদের একটা মজার জিনিস বলে দিই ভাইয়া, কখন অন, কখন ওভার, কখন অ্যাবাভ, কখন কোনটা হবে? ভাইয়া তোমাকে একটা মনে রাখার সিস্টেম শিখিয়ে দিই। মনে করো এটা একটা টেবিল, ঠিক আছে? একটা টেবিল আমি আঁকলাম, আমি আঁকাকি খুবই খারাপ। আচ্ছা, একটা বেঞ্চ, বেঞ্চের উপরে এই মুহূর্তে ধরো একটা আপেল তুমি রেখে দিছো, ঠিক আছে? একটা অ্যাপল রেখে দিছো। এই যে আপেলটা তুমি রাখছো, এটা টেবিলের উপরে রাখা দিছো, রাইট? তো এটা কি টেবিলের সাথে লেগে আছে? কোনো কিছু যদি কোনো কিছু সাথে থাকে বা উপরে লেগে থাকে, উপরে লেগে আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে অন। কি বলছি? এটাকে আমরা কি বলবো? অন। এখন বলি, কোন একটা কোন একটা তোমার উপরে একটা জিনিস আছে, বাট সেই জিনিসটা সুন্দর করে থেমে আছে। যেমন আমি যদি বলি, আমার উপরে মাথার একদম বরাবর উপরে ধরো সূর্য আছে, এবং সূর্যটা কিন্তু নড়তেছে না। তুমি হঠাৎ করে সূর্যের দিকে তাকাইলে তোমার কাছে কি মনে হবে? সূর্য নড়তেছে মনে হবে? মনে হবে না তো। তোমার কাছে মনে হবে যে সূর্যটা স্থির হয়ে বসে আছে। সো যখন নাকি আমি কোন একটা কিছু সুন্দর করে স্থির অবস্থায় থাকে, বাট অনেক উপরে আছে, অনেক উপরে, সেটাকে আমরা বলেছি অ্যাবাভ। কি বলছি? অ্যাবাভ, ঠিক আছে? আবার ধরো কিছু পাখি তোমার উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে। কি বলছি? পাখি উড়ে উড়ে যাইতেছে, এবং তারা মুভিং জিনিস, ঠিক আছে? তারা দৌড়াইতেছে। এইসব ক্ষেত্রে আমরা একে বলি ওভার, ঠিক আছে? কি বলছি? ওভার। সো আমি বলতেই পারি যে সাম বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। এর মানে আমার মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। সো উপরে জিনিসটাকে তিন ভাবে বোঝা যায়, একটা হচ্ছে অন, একটা হচ্ছে অ্যাবভ, একটা হচ্ছে ওভার। ঠিক আছে, মনে থাকবে। তো যখন কোনো কিছু একদমই লেগে থাকে তখন অন, উপরে আছে কিন্তু চুপচাপ বসে আছে অ্যাবভ, উপরে আছে কিন্তু মুভ করতেছে, নড়তেছে, তখন হচ্ছে ওভার, রাইট? ইজি না? সো হাম্পস অন দেয়ার ব্যাক। সো ব্যাকের ঠিক উপরে কি হচ্ছে? একটা কুজ আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, গেল। এরপর একটা কি বলছে? দে স্টোর ফ্যাট ড্যাশ দিস হাম্পস। এই কুজের মধ্যে তারা কি করে ভাই? চর্বি বা ফ্যাট জমায় রাখে, ঠিক আছে? সো দে স্টোর ফ্যাট ইন দেয়ার হাম্পস। সো তাদের যে কুজ আছে, কুজের ভিতরে তারা ফ্যাট জমায়। ফ্যাটটা স্টোর করে। স্টোর রুম মানে কি? কোনো কিছু জমায় রাখার রুম। সো স্টোর করে ফ্যাট, চর্বিটাকে সেই কুজের মধ্যে জমায় রাখে। ভাই কেন জমায় রাখে জানো? তোমাদেরকে একটা এর মজার জিনিস বলি, যারা অনেক মোটা হয়ে গেছো, যারা হচ্ছে কি এখন চিকন হতে পারতেছো না, তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তোমাদের এই যে চর্বিগুলা যে শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আছে, এই চর্বিগুলোকে গলাইতে হবে। সোজা সাপটা কথা। কিভাবে গলাবা? কথা যে তুমি ধরো খাবার দাবার খাওয়া বন্ধ করে দিছো, তোমার শরীরের তো শক্তি দরকার, এনার্জি দরকার। তো এখন তোমার বডি কি করে? তোমার শরীরের বিভিন্ন চিনি থেকে শক্তি নেয়, খাবার থেকে শক্তি নেয়, শর্করা, আমিষ, এগুলা থেকে শক্তি নেয়, শর্করা থেকে মিলে শক্তি নেয়। তুমি যখন নাকি শর্করা খাওয়া বা ভাত খাওয়া বন্ধ করে দিবা, তখন যেটা করবে, বায়োলজি পড়াইতেছি, তখন যেটা করবে যে ফ্যাট, তোমার শরীরে যে ফ্যাট গুলো আছে সেখান থেকে টেনে টেনে বডি এনার্জি ক্রিয়েট করা স্টার্ট করবে। তো যখন একটা বডির একটা ফ্যাট থেকে এনার্জি ক্রিয়েট করা স্টার্ট করে, ফ্যাটটা কি হয় বলতো? ওটা কমতে থাকে, রাইট? সো যখন এই জন্য মানুষজন ভাত খাওয়া পুরোপুরি ছেড়ে দেয়, তখন দেখা যায় তাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যে ফ্যাট গুলো জমছিল, ফ্যাট গুলো থেকে টেনে 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 এনে আলটিমেটলি নিজের শরীর কার্যক্রম চালাইতে থাকে। এই জন্য ফ্যাট কমে যায়। তো উট এটাই করে। তাদের এই কুচটা তো স্পেশাল জিনিস, এটার মধ্যে আর কাজ কি? এটার মধ্যে সে ফ্যাট জমায়, এটা খুব একটু নরম টরম থাকে, ধরতে আরামই লাগে। আমি উটের হাম্প বা কুচ ধরে দেখছি, বেশ নাইস, খুবই জোস। তো কুজের উপরে বসে তুমি অনেক কিছু আটকাও রাখতে পারবা, ঝুলা রাখতে পারবা কুজের এই পাশে এই পাশে, জিনিসটা ফান। সো স্টোর ফ্যাট ইন, কোন একটা কিছুর ভিতরে যদি কোনো কিছু জমাও, সেক্ষেত্রে ইন হয়। ইন মানে হচ্ছে ভিতরে, আমরা উই নো দ্যাট। গেল। সো বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, ক্যামেলরা কিন্তু কোনো পানি জমায় রাখতে পারে না কোথাও। সো ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার when camel move towards the dry desert। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা অনেক কিছু হইতে পারে মুভ।
এটা আমি বলবো এখানে মুভ মুভ অ্যালং, এখানে অ্যালং হইতে পারে, মুভ অ্যালং, কি বলছি, মুভ অ্যালং, ঠিক আছে, অথবা মুভ অ্যাক্রস, মুভ অ্যাক্রস, ঠিক আছে, মুভ অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্ট, অথবা তোমরা এখানে চাইলে টুয়ার্ডসও দিতে পারো, টুয়ার্ডস। দেখো আমি তিনটা প্রিপোজিশনের কথা বলছি, একটা হচ্ছে টুয়ার্ডস, একটা হচ্ছে অ্যালং, একটা হচ্ছে অ্যাক্রস। এখন কথা হচ্ছে ভাইয়া তিনটা বললেন কেন, তিনটার কাহিনী কি, তিনটা জিনিস আমাকে বোঝায় দেন যে তিনটা জিনিস কখন কোনটা কিভাবে হবে। আমি একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি, মাথায় রাখো। মনে করো কোন একটা কিছু, কোন একটা কিছুর ভিতরে ঢুকতেছে, ধরো এই গোল্লা একটা দিলাম, এই গোল্লার মধ্যে কোন একটা কিছু ঢুকতেছে, ভিতরের দিকে যাচ্ছে। যখন কোনো কিছু কোনো কিছুর ভিতরের দিকে যায় তখন সেটাকে বলা হয় টুয়ার্ডস, রাইট? সো আমি এভাবে চিন্তা করতে পারি না যে ওয়েন ক্যামেল, যখন ওই উটটা মুভ টুয়ার্ডস দ্য ড্রাই ডেজার্ট, যখন একদম একদম শুকনা কোনো ডেজার্টের দিকে যাইতে থাকে, ঠিক আছে, বা ডেজার্টের ভিতরে ঢুকতে থাকে, একদম ড্রাই ডেজার্টের ভিতরে ঢুকে যায়, ততক্ষণে আমার কি হয়, ওই ফ্যাট থেকে এটা ক্যামেলটা কি করে, ওয়াটার প্রডিউস করে। বাট টুয়ার্ডসটা আসলে এই জায়গায় খুব আহামরি লেভেলের ভালো না, আমার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে অ্যালং এবং অ্যাক্রস। কেন অ্যালং, কেন অ্যাক্রস? অ্যালং মানে হচ্ছে কোন একটা কিছু পুরাটা সময় ধরে হচ্ছে, কি বলছি, অ্যালং মানে কি, পুরাটা সময় ধরে কোন একটা কিছু করতেছে, এরকম একটা চিন্তা। সো অথবা অ্যাক্রস মানে কি, অ্যাক্রস মানে হচ্ছে একটা জায়গার এই পার থেকে ওই পার। সো তুমি যখন মনে করো একটা ডেজার্ট বা একটা মরুভূমি পার হইতেছো, মরুভূমির এপার থেকে ওপার, এটাকে বলা হয় অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্ট, মানে এপার থেকে রওনা দিয়ে ওপারে পৌঁছেইছো, এরকম যদি হয় সেটাকে বলে অ্যাক্রস। সো কোন একটা কিছু অ্যাক্রস মানে মুভ অ্যাক্রস দ্য ড্রাই ডেজার্ট। সো তুমি একটা ড্রাই ডেজার্টের এই পাশ থেকে ওই পাশে যাচ্ছ, অথবা মুভ অ্যালং। মুভ অ্যালং মানে কি, মুভ অ্যালং দ্য ড্রাই ডেজার্ট মানে হচ্ছে তুমি ড্রাই ডেজার্টের ভিতরে দিয়ে মুভ করতেছো, মুভ অ্যালং, ঠিক আছে। মুভ অ্যালং মানে কোন একটা কিছুর সাথে সাথে, একসাথে সাথে, ওইটার ভিতরে দিয়ে এভাবে করে যাচ্ছ, মুভ অ্যালং, মুভ অ্যাক্রস। অথবা তুমি যদি মনে করো শহর থেকে তুমি বিশাল একটা মরুভূমিতে গেছো, মরুভূমির আবার ড্রাই প্লেস আছে বেশ খানিকটা দূরে ভিতরের দিকে, তো তুমি যখন ওদিকে ঢুকতেছো, তো মুভ টুয়ার্ডস দ্য ড্রাই ডেজার্ট, মুভ অ্যালং দ্য ড্রাই ডেজার্ট, মুভ টু দ্য ড্রাই ডেজার্ট। কেউ যদি বলে যে ভাই মুভ টু দিলেও কি হবে, মুভ টু দিলে হইতে পারে, বাট টিচার কেটেও দিতে পারে, ঠিক নাই। বাট মুভ টু এটা আসলে একদমই ওকে। মুভ টু দ্য ড্রাই ডেজার্ট এটা কখনোই ভুল না, ভুল না, ঠিক আছে। সেইটা অনেকগুলোই হইতে পারে, তুমি এখানে মুভ অ্যালং দিলেও টিচার নাম্বার দিবে, মুভ অ্যাক্রস দিলেও তুমি টিচার নাম্বার দিবে, টিচার নাম্বার কাটবে না, 100% গ্যারান্টি দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, দে ক্যান গো, ঠিক আছে, দে ক্যান গো ফর সেভারাল মান্থস উইদাউট ওয়াটার। এটা আসলে বুঝাই যাচ্ছে যে কতদিনের ধরে, কতদিন ধরে তারা আসলে এই ওয়াটার ছাড়া চলতে পারে। সো দে ক্যান গো, তারা চলতে পারে, ফর কতদিনের জন্য, সেভারাল মান্থস মানে অনেকগুলা মাস তারা পানি না খেয়ে বাঁচতে পারে। তুমি পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারো বলো তো? পানি না খেয়ে 3 দিন 4 দিন ম্যাক্সিমাম, পানি না খেয়ে 5 দিন গেলেই তোমার অবস্থা শেষ। বাট উটের কিন্তু এরকম হয় না, সে পানি পাবে না, 1.5 মাস 2 মাস 5 মাস হয়ে গেছে সে পানি খায় না, হ্যাঁ সমস্যা নাই। তার কুজ বিভিন্ন জায়গার চর্বি থেকে আস্তে 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 করে ওয়াটার ক্রিয়েট হয়, সেটা দিয়ে আসলে উটের হয়ে যায়। বুঝতে পারছো? ফান ব্যাপার না? সো এই জন্যই আসলে এই কুচটা এরকম, ওকে। সো দে ক্যান গো ফর সেভারাল মান্থস উইদাউট ওয়াটার, গো ফর, ঠিক আছে, গো ফর সেভারাল মান্থস উইদাউট ওয়াটার। গেল, ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। ময়েশ্চার মানে কি, ময়েশ্চার মানে কোনো কিছু ভিজা ভিজা, ঠিক আছে, কোনটা কিছু একটু ওয়েট, ভিজা ভিজা টাইপের। সো কোন একটা গ্রাস খায়, সে হচ্ছে ঘাস খায়, ঘাসের মধ্যে ওই যে একটু পানি, যে পানি লেগে থাকে, বা ঘাসের নিজের মধ্যেও তো কিছু পানি থাকে, ওই পানিটাই দেখা যায় তার শরীরের মধ্যে একটু ময়েশ্চার দেয়। সো আমরা ময়েশ্চারাইজার ইউজ করি অনেকে, এটা তোমরা অলরেডি জানো এই নামটা ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার কি করে, আমরা জানি স্কিনের মধ্যে মাখি, স্পেশালি মেয়েরা মাখে, ছেলেরা আসলে কতটুকু মাখে আমি জানি না, আমি লাস্ট কবে ময়েশ্চারাইজার মাখছি আমি শিওর না। সো ময়েশ্চারাইজার তখনই মাখে যাদের অনেক স্কিন অনেক ড্রাই, শুকায় যায়, ঠিক আছে, তাদের সাথে ময়েশ্চারাইজার মাখতে হয়। সো ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার, এখানে একটা প্রিপোজিশন শেখার জায়গা আছে, টু গেট ময়েশ্চার। কেন এইটার জন্য, মানে কোন একটা কেন খায়, ঠিক আছে, গ্রাস টু গেট ময়েশ্চার। একটা জিনিস এখানে একটা মজার জিনিস আছে, টু এর পরে কিন্তু ভাই ভার্বের V1 হয় যখনই আমি গেট কথাটা বলবো। গেট, গেট কি একটা ভার্বের কি, এটা ফার্স্ট ফর্ম, রাইট?
প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম হইলে আগের প্রিপোজিশনটা অবশ্যই টু, অবশ্যই টু, ঠিক আছে? নাইলে অন্য যে কোনো প্রিপোজিশনের জন্য কিন্তু আলটিমেটলি কি হয়ে যায় বলতো? আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, রাইট? আমি যদি এখানে দিতাম ক্যামেলস ইট গ্রাস ফর, তাহলে কি হইতো বলতো? গেটের জায়গায় কি হয়ে যেত? গেটিং। ক্যামেলস ইট গ্রাস ফর গেটিং ময়েশ্চার। আবার যদি বলি টু, তাহলে ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। এইটা হচ্ছে ফর আর টু এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? অন্যান্য প্রিপোজিশনের সাথে এটার পার্থক্য। আশা করি তোমাদের কি ইজি লাগতেছে, ইজি লাগার কথা মোটামুটি এই জিনিসটা। ওকে, দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ড। এর মানে এটা বুঝাচ্ছে যে, খেয়াল করে দেখো, ডেজার্টের যে মানুষ, মানে মরুভূমিতে যে মানুষগুলো থাকে, তাদের জন্য ক্যামেল ততটা ইউজফুল যতটা যারা হচ্ছে ওই যে গ্রাসল্যান্ডের মধ্যে থাকে, মানে অনেক গাছপালা আছে, হাবিজাবির মধ্যে আছে, এদের জন্য আবার বাফেলো, ঠিক আছে, বাফেলো আবার খুবই খুবই ইউজফুল। সো ক্যামেলটা হচ্ছে কোথায় ইউজফুল? এই মরুভূমির মধ্যে ইউজফুল, রাইট? সো ইউজফুল ড্যাশ, ইউজফুল ফর দ্য পিপল, ইউজফুল টু দ্য পিপল, দুইটাই হয়। ইউজফুল টু হইতে পারে, ইউজফুল ফরও হতে পারে, এখানে দুইটার যে কোনো একটা দিলেই কারেক্ট। The camels are as useful to the people of desert as the buffalo are, as the buffalo are to the grassland. সো এখানে একটা ব্যাপার আছে, তুমি যদি একটা জায়গায় টু দাও আরেকটা জায়গায় টু হবে, তুমি যদি একটা জায়গায় ফর দাও আরেকটা জায়গায় ফর হবে, ঠিক আছে? এটাকে আমরা ইংলিশে বলি প্যারালেলিজম। কি বলি? প্যারালেলিজম। প্যারালেল মানে কি? দুইটা জিনিস প্যারালেল থাকা, পাশাপাশি চলা। সো একটা সেন্টেন্সের স্ট্রাকচার শেষ সুন্দর রাখার জন্য তুমি যদি দুইটার সাথে কম্পেয়ার করে, এখানে তুমি যে প্রিপোজিশন দিবা এখানেও সেই প্রিপোজিশন দিবা। সো ক্যামেলস আর অ্যাজ ইউজফুল for the people of desert, for the people of desert as the buffalo are for the grassland, ঠিক আছে? সো গ্রাসল্যান্ডের জন্য, পিপলের জন্য। সো টু দাও, এখানে টু দিলে ওখানেও টু, এখানে ফর দিলে এখানেও ফর। তুমি একটাই টু দিবা একটাই ফর দিবা, টিচার দুইটাই কেটে দিবে। বুঝতে পারছো কাহিনী? দুইটাই কেটে দিবে। সো তোমাকে এইটাই টু দিল, এইটাই টু, এটাই ফর দিলে এটাই ফর। মানে যতটুক ইউজফুল ডেজার্টের পিপলের জন্য ফর, বাফেলোটাও ততটা গ্রাসল্যান্ডের পিপলের জন্য ফর। হয় ফর দুইটা নাহলে টু দুইটা। ডান। এরপরে দেখি, দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট। উটের মাংস তোমরা অনেকে খাইতে পারো, খুবই মজার একটা মাংস, ঠিক আছে? পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার। আউট অফ মানে কি? কখনো কোনো কিছুর ভিতর থেকে কোনো কিছু ছিঁড়ে বের করলে বা খুদে বের করলে সেটাকে বলে আউট অফ সামথিং, ঠিক আছে? আউট অফ সামথিং। যেমন একটা ঘর থেকে আমি বের হওয়ার জন্য তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলবো, হেই গাইস, গেট আউট অফ দ্য রুম। এর মানে কি? তোমরা এই ঘরের ভিতর থেকে বেরো, গেট আউট অফ দ্য রুম, ঠিক আছে? কোনটা ভিতর থেকে বের হয়ে যাও, বাইরে যাচ্ছ। সো ভিতরের দিকে ঢুকলে হচ্ছে টুয়ার্ডস, এবং বাইরের দিকে বের হলে হচ্ছে আউট। সো আউট অফ দ্য রুম। এখন বলতেছে যে একটা ক্যামেরার যে হেয়ার আছে, চুল আছে, এই চুলের থেকে মানুষ কি বানায়? ক্লথ বানায় চুল দিয়ে, ঠিক আছে? সো কি অফ ক্যামেল হেয়ার, কোন জিনিস থেকে আসতেছে? ক্যামেল হেয়ার থেকে আসলে ক্লথ আসছে। ক্লথ বানাচ্ছে কিভাবে? আউট অফ ক্যামেল হেয়ার। ক্যামেল হেয়ারটা দিয়েই আসলে কোন একটা কিছুর ক্লথ বা এরকম একটা জিনিস বানাচ্ছে। এরপরে বলা হয়েছে শুজ আর মেড ফ্রম দ্য হাইটস। মেড ফ্রম, কোন জিনিস থেকে বানানো হয়েছে? থেকে। যদি আমরা বলি থেকে কোনো কিছুর মধ্যে, সেইটার ইংলিশটাই হচ্ছে গিয়ে ভাই কি? ফ্রম, ঠিক আছে? থেকে, ফ্রম। সো কোনো কিছু থেকে, ফ্রম সামথিং। সো শুজ আর মেড ফ্রম দ্য হাইটস, ওকে? বাট আউট অফ সামথিং, এটা মনে রাখবে, এখানে অফ আছে দেখে ভাই এখানে কিন্তু আমি আউট বসাইছি। আমি যদি এখানে আউট আর অফ একসাথে কোনোটাই না দিতাম, তাহলে আমি এখানে ইউজ করতাম ফ্রম। পিপল মেক ক্লথ ফ্রম ক্যামেল হেয়ার। বুঝতে পারছো? ফ্রম এটার মানেই হচ্ছে আউট অফ, এই দুইটা অনেকটা সেম, সিমিলার। ফ্রম, আমি যদি বলি পিপল মেক ক্লথ ফ্রম ক্যামেল হেয়ার হইতো, কিন্তু এখানে অফ আছে এই জন্য আউট অফ বসছে। ডাবল প্রিপোজিশন, ঠিক আছে? ডাবল প্রিপোজিশন মনে রাখো। ওকে, তারপরে চাই, দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল, না, গুড ড্যাশ ট্রাভেল ইন দ্য ডেজার্ট
আই গেস এখানে ওকে ওকে এক সেকেন্ড এখানে দেখেন, এখানে আসলে পিপল আর গু, ওকে এখানে আমার দেখো এখানে ট্রাভেল আছে, ট্রাভেল থাকার কারণে আসলে এই জায়গার মধ্যে আমি ফর ইউজ করতে পারবো না। কেন ফর ইউজ করতে পারবো না? কারণ অন্য যে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন ইউজ করলেই কিন্তু আসলে আমার আইএনজি যুক্ত করতে হবে। তো আমি দেখতেছি এখানে ট্রাভেল আছে, মানে এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য অটোমেটিক এখানে টু বসবে। ঠিক আছে, দ্য ক্যামেলস আর অলসো গুড টু ট্রাভেল ইন দ্য ডেজার্ট। কি বলছি? গুড টু ট্রাভেল ইন দ্য ডেজার্ট, গুড টু ট্রাভেল, ভাই টু কেন বসাইছি? এখানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এর আগে টু বসাবো, সিম্পল। সো গুড টু ট্রাভেল ইন দ্য ডেজার্ট, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং। ঠিক আছে, আচ্ছা, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট অন ক্যামেলস টু মেক আ লিভিং। অন ক্যামেলস কেন? বা তুমি ট্রাভেল করবা, তুমি তো উটের উপরে বসেই ট্রাভেল করবা। আমি কি বলছিলাম? একটা জিনিস কোনো কিছুর উপরে লাগায় আছে, একদম উপরে বসে আছে, লেগে আছে, সেটার উপরে অন হয়। তো তুমি একটা উটের উপরে বসে আছো, দ্যাটস ওয়াই এখানে হবে পিপল ট্রাভেল দ্য ডেজার্ট অন ক্যামেলস, ক্যামেলস এর উপরে বসে আছো টু মেক আ লিভিং, রাইট? সো আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো আসলে যে প্রিপোজিশন আসলে কিরকম করে পড়তে হয়। প্রিপোজিশন ইজ ভেরি ভেরি ইজি আমি বলবো। অনেকে আসলে লাইভটা দেখতেছো, রুমাত দেখতেছো, আব্বাস দেখছো, তারপরে শান্ত দেখছো, রিয়াদ দেখছো, নাজমুল দেখছো, সামি দেখছো, দীপ্ত মন্ডল দেখছো। সো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা ঝটপট তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু একটু জানাই দিও যে আমাদের এখানে একটা ওয়ান শট ক্লাস কিন্তু স্টার্ট হয়েছে, এবং ওয়ান শট ক্লাসগুলা কিন্তু কে কে নিবে বলো তো? ওয়ান শট ক্লাসগুলা আমি নিব এবং তোমাদের প্রমি আপু নিবে, এবং এই ওয়ান শট কোর্সটা কিন্তু একেবারেই ফ্রি। এখানে ইন টোটাল উইল টেক 20 লাইভ ক্লাসেস, যে 20 লাইভ ক্লাসেস এর সাথে তোমাদের থাকবে 20 এক্সামস, এবং এর কোর্সের মধ্যে আমরা চেষ্টা করব কমপ্লিট টেস্ট পেপারটা সলভ করা দিতে, এবং এমন একটা সাজেশন দিতে যাতে তোমাদের 90% কমন থাকে, ঠিক আছে? এবং এই ওয়ান শট কোর্সের ক্লাস হচ্ছে গিয়ে প্রতি রবিবার, প্রতি মঙ্গলবার, প্রতি বৃহস্পতিবার, এই 3টা দিন কিন্তু ক্লাস হবে। এটা 24-এর পোলাপান যারা তোমরা আছো তোমরাও করতে পারবা, যারা এইচএসসি 25 আছো তোমাদের জন্য ফ্রি, তোমরাও করতে পারবা। এই কোর্সটায় জয়েন করতে হলে তোমাকে কষ্ট করে আমাদের এই যে লাইভ সেশনটা আমরা নিচ্ছি, এই ক্লাসটার উপরে দেখবা ক্যাপশনে 2টা জিনিস দেয়া আছে। একটা হচ্ছে কোর্সের লিংক দেয়া আছে, যে লিংকে ঢুকলে তোমরা পরীক্ষা দিতে পারবা, নোটগুলো পাবা, সবকিছু পাবা। আর ক্লাসগুলো কোথায় হবে? ক্লাসগুলো হবে আমাদের গ্রুপের মধ্যে, মেরিটো গ্রুপের মধ্যে। গ্রুপের লিংকটা উপরে দেয়া আছে, কোর্সের লিংকটা উপরে দেয়া আছে। তুমি যদি শুধুমাত্র ক্লাস করো তাহলে লাভ হবে না, ক্লাসের সাথে তোমাকে পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। কারণ পরীক্ষায় পার্টিসিপেট করলে ফার্স্ট সেকেন্ড থার্ড হইলেই তোমার জন্য আছে 100 টাকা, 75 টাকা, 50 টাকা, ঠিক আছে? এটা কালকে পরীক্ষা হবে, কালকে রাত 8টায় কিন্তু তোমাদের এই প্রিপোজিশনের উপর পরীক্ষা আছে। যারা একদম ফুল মার্ক পাবা, মানে ভালো মার্ক পাবা, তাদের প্রথম টপারদের জন্য কিন্তু এরকম একটা গিফট আছে। এটা ফ্রি, ফ্রি কোর্সের মধ্যে ফ্রিতে এক্সাম দিবা, আবার টাকাও কামাবা, এই কাজ কেন করবা না, রাইট? সো অবভিয়াসলি এই কাজটা করতে হবে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে, যে ভাইয়া এই ক্লাসটা এখন নিচ্ছে। চলো আমরা ঢাকা বোর্ড 2019 সালের একটা কোশ্চেন সলভ করে ফেলি এই মোমেন্টে। আমরা চেক করে দেখবো যে এই 19 সালের এই কোশ্চেনের মধ্যে প্রিপোজিশনে কি কি আসছিল। লেটস চেক। ওকে, সো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলছে মিস্টার রেজা, মিস্টার রেজা নিয়ে একটা কথাবার্তা বলতেছে, যে মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। ঠিক আছে, ওকে। এখন পয়েন্টটা হচ্ছে প্রিপোজিশনের মধ্যে মাঝে মধ্যে এমন এমন কিছু জিনিস আসতে পারে, যে জিনিসগুলো আসলে তোমাদের কাছে হুট করে দেখলে মনে হইতে পারে যে এটা আসলে ভাইয়া এটা কি প্রিপোজিশনই না মনে হয়, ঠিক আছে? হুম, প্রিপোজিশন যেমন আমি এখানে বসা বলছে অ্যাজ মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। সে একটা লোকাল স্কুলে একটা ক্লার্ক হিসেবে, ক্লার্ক এর মতো বা ক্লার্ক হিসেবে সে কাজ করে, ঠিক আছে? ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক মানে সে ক্লার্ক হিসেবে কাজ করে। সো হিসাবে বা এর মতো, ঠিক আছে, এর মতো বা হিসাবে এরকম দিলে আমরা বসে হচ্ছে অ্যাজ, ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। ওকে, সো এখানে এরপরে আছে কি? এখানে আছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু ভাই অনেস্ট। হিজ অনেস্টি ইজ নোন, হিজ অনেস্টি ইজ নোন বাই এভরিওয়ান ইন হিজ লোকালিটি। এই জিনিস আমরা ছোটকালে পড়ছি, একটা যখন নাকি কোনো একটা কিছু প্যাসিভ ফর্মে যায়, অ্যাক্টিভ না, অ্যাক্টিভ ভয়েস না, প্যাসিভ ভয়েসে হয়,
রাইট? তখন আমরা জানি সবসময় একটা সেন্টেন্সের লাস্টে কি হয়, বাই হয়, রাইট? হিজ অনেস্টি ইজ নোন বাই এভরিওয়ান, নোন বাই এভরিওয়ান, যে সবাই জানে তার অনেস্টিটা কিরকম। হিজ অনেস্টি ইজ নোন বাই এভরিওয়ান ইন হিজ লোকালিটি। ওকে, হি অফেন সাফার্স, হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার। সাফার ফ্রম মানে হচ্ছে কোনো কিছুর জন্য সে সাফার করতেছে। কিসের জন্য ভাই? কিসের কারণে সে সাফার করতেছে? হাঙ্গার বা ক্ষুধা থেকে সাফার করতেছে, মানে সাফার ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে যদি কেউ সাফার করে, প্রিপোজিশন হয় সাফার ফ্রম হাঙ্গার। ঠিক আছে, হাঙ্গার থেকে, হাঙ্গারের কারণে সে হচ্ছে সাফার করতেছে, হাঙ্গার থেকেই তার সাফারিংসটা আসছে। হাঙ্গার মানে কি? ক্ষুধা। ক্ষুধা থেকেই তার সাফারিংস আসছে, কোনো কিছু থেকে কোনো কিছু আসা, ফ্রম, কোনো কিছু থেকে কোনো কিছু আসা, ফ্রম, মনে রাখতে হবে, ঠিক আছে? হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট, ডিপ্রাইভড অফ, বা ডিপ্রাইভড অফ মানে কি? সে এই জিনিস থেকে বঞ্চিত। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে ভাইয়া বঞ্চিত, যে যে কমফোর্ট এন্ড মেনি আদার থিংস, মানে সে কমফোর্ট পায় না, সে অনেক কিছু থেকে বঞ্চিত ভাই। তার জীবনে ভালো মতো ফ্যানের বাতাস নাই, এসি তো কল্পনা করতে পারে না, এইটা নাই ওইটা নাই, তার লাইফে অনেক কিছু নাই, সব কিছু থেকে বঞ্চিত, এন্ড মেনি আদার থিংস। ওকে, নেভারথলেস, হ্যাঁ, নেভারথলেস মানে কি? নেভারথলেস হচ্ছে এরকম একটা শব্দ, এটার মিনিং হচ্ছে যে আলটিমেটলি বলা যায় যে, কি বলছি? আলটিমেটলি বলা যায় যে, নেভারথলেস মানে হচ্ছে এরকম একটা জিনিস বোঝায় যে পরিশেষে বলা যায় যে, বা বুঝলাই তো এতক্ষণ ধরে যা বললাম, তাহলে এইটার আলটিমেট মিনিংটা হচ্ছে এটা। এই এই যে কথাগুলো বললাম, যে এতক্ষণ তো সবই বুঝলেন, তো এর মানে হচ্ছে, সংক্ষেপে মানে হচ্ছে নেভারথলেস মানে আলটিমেটলি, ঠিক আছে, আমরা যেটাকে এইভাবে বলে থাকি, রাইট? সো নেভারথলেস হি ডাজ নট, হি ডাজ নট, এখানে আসলে লং না, এখানে হবে বিলং, ঠিক আছে? হি ডাজ নট বিলং, হি ডাজ নট বিলং। আচ্ছা, বিলং এর সাথে কি বসবে? এটা একটা ভালো কোয়েশ্চেন, খেয়াল করে দেখো। সে কিন্তু অনেক কিছু থেকে ডিপ্রাইভড, অনেক কিছু সাফার করছে। এখন কোন একটা কিছু বিলং করা, এই ইংলিশটা হচ্ছে বিলং টু। সো আমি যদি বলি যে আমি, কথা কথা, আমি একটা মিডল আর্নড ফ্যামিলিতে বিলং করি, হ্যাঁ, সোসাইটিতে বিলং করি। সো বিলং টু আই বিলং টু মিডল আর্নড ফ্যামিলি, ঠিক আছে? তো যারা মধ্যবিত্ত। তো আমি বললাম যে সে ওয়েলথ, সে অনেক বড় লোকের মধ্যে বিলং করে, এর মানে হি বিলংস টু ওয়েলদি ফ্যামিলিজ। বুঝতে পারছো? সো বিলং টু মানে কোথায় আছে, কিরকম আছে, ফাইন, ওকে। হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, এগুলো খুবই কমন কিন্তু, এই যে হ্যাঙ্কার আফটার মানি, এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। তোমরা যত কিছুই বলো, আমি জানি এখানে যারা যারা লাইভ দেখতেছো তাদের বেশিরভাগই পড়ছো হ্যাঙ্কার আফটার মানি, এই কথাটা আমরা মুখের আগায় থাকার কথা, ঠিক আছে? এটা ছোটকালে পড়ার কথা, হ্যাঙ্কার আফটার মানি। হ্যাঙ্কার মানে কি? হ্যাঙ্কার মানে হচ্ছে কোনো কিছুতে কি করা, লোভ করা, হ্যাঁ। মানি মানে মানির পিছনে তুমি দৌড়াইতেছে একটা মানুষ, এটাকে বলে হ্যাঙ্কার আফটার মানি। হ্যাঙ্কার্স আফটার নেম এন্ড ফেম, সে কখনোই তার নাম এবং ফেম, তার যে পরিচিতি এবং তার নামের পিছনে, সে এগুলোর পিছনে সে দৌড়ায় না। হুম, হি লিডস হিজ লাইফ ইন অনেস্ট মিনস, ঠিক আছে? হি লিডস হিজ লাইফ ইন অনেস্ট মিনস। মিনস মানে কি? মিনস মানে হচ্ছে কাজ বা কর্ম, ঠিক আছে? কাজকর্ম, মিনস, অনেস্ট মিনস, খুব অনেস্ট একটা কাজকর্ম করেই সে তার জীবনটা কাটায় ফেলে। লিডস ইন, সে এইটার মধ্যেই থাকে, অনেস্ট মিনস এর মধ্যেই সে তার জীবন কাটাচ্ছে। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, এর মানে তার যা আছে তা নিয়েই, কি বলছি, তা নিয়েই, এই নিয়েই ওয়ার্ডটা যখন বলছি, সাথে ওয়ার্ডটা যখন বলবো, এই নিয়েই, সাথে, এগুলো বললেই হয় উইথ। একটু আগে শিখাইছিলাম, উইথ মানে হচ্ছে কোনো একটা কিছু নিয়ে আছে, কোনো একটা কিছু সাথে আছে। হি ইজ স্যাটিসফাইড উইথ, সে এই ব্যাপারে স্যাটিসফাইড, এইটুকে সে স্যাটিসফাইড, কোন কিছু, কোন জিনিসটা নিয়ে স্যাটিসফাইড, কোন জিনিসটার সাথে সে স্যাটিসফাইড, হোয়াট হি হ্যাজ, তার যা আছে তা নিয়েই সে স্যাটিসফাইড, এই জন্য স্যাটিসফাইড উইথ। বাট sometimes, এটা বানানটা একটু ভুল আছে, sometimes he runs into debt and poverty is responsible for his debt, responsible for,
মানে কি রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য রেসপন্সিবল হওয়া, জন্য, কোনো কিছুর জন্য। ডেট মানে কি ঋণ, ডেট মানে হচ্ছে কি বলছি ঋণগ্রস্ত হয়ে পড়ে না, সো ঋণের জন্য রেসপন্সিবল। কে কোনটা রেসপন্সিবল? তার এই যে পোভার্টি, পোভার্টি ইজ রেসপন্সিবল ফর হিজ ডেট, মানে হচ্ছে এই যে গরিব অসহায় অবস্থা এটাই তার ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জন্য আলটিমেটলি দায়ী। জন্য, ফর হইছে কেন? ফর মানেই জন্য। কার জন্য কে দায়ী? ডেটের জন্য। ডেটের জন্য রেসপন্সিবল হচ্ছে পোভার্টি। ওকে, হাউএভার হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। এটাও আমরা পারি। ডিপেন্ড অন মানে কি? কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট হওয়ার, কোনো কিছু কারো উপরে ডিপেন্ডেন্ট হওয়া, আমরা এটা এভাবেই বলি, বাংলায়ও বলি, কারো উপরে ডিপেন্ডেন্ট হয়েও না, উপরে, অন, ঠিক আছে, কারো উপর বোঝা হয়েও না, ডিপেন্ডেন্ট হয়েও না। সো হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন আদার্স। দেখো ভাই, ডিপ ধাপ 3টা কোশ্চেন সলভ করে ফেললাম, এবং আমার কাছে মনে হয় যে তোমাদের আসলে ইজি লাগছে, রাইট? ইজি লাগার কথা, এটা আসলে খুব একটা কঠিন বিষয় না। প্রিপোজিশন খুব একটা এমন কোনো কিছু না, এটা আসলে রকেট সায়েন্স না যে এটা বোঝার জন্য তোমার অনেক কষ্ট করা লাগবে। বিশ্বাস করো, আমাদের এই যে স্লাইডটা আছে, এই স্লাইডটার মধ্যে আমি অলরেডি তোমাদেরকে 3টা পড়াইছি। ইন টোটাল কয়টা আছে দেখি? 4, ঢাকা বোর্ড 17, 4, তারপর হচ্ছে আছে তোমার ঢাকা বোর্ড 16, 5টা, 6টা, চিটাং বোর্ড 23, চিটাং বোর্ড 22, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে তোমার চিটাং বোর্ড 19, তারপরে আছে হচ্ছে তোমার চিটাং বোর্ড 17, চিটাং বোর্ড 16, রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, 19, 16, 17, এরকম করে আগের বছরের যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেন গুলার একটা পিডিএফ আছে, যে পিডিএফটার মধ্যে এই প্রত্যেকটা যত প্রবলেম আছে আমি এখানে দিয়ে দিছি। এই জিনিসগুলোই তোমরা পড়বা, এই জিনিসগুলো পড়লেই কিন্তু ইভেনচুয়ালি তোমাদের আলটিমেটলি এই প্রবলেম সলভ শেষ। তো তুমি যদি চিন্তা করো যে ভাই আমি এই যে এতগুলো জিনিস ভাইয়া দিয়ে দিছে, একটা নোট দিয়ে দিছে, এই নোটগুলোর মধ্যে অ্যান্সার লেখা আছে, অ্যান্সার সহ এই নোটটা যখন তুমি পড়বা তখন তুমি তোমার খাতার মধ্যে বসে বসে লিখবা, এবং একদিনে তুমি যদি এখানে ইন টোটাল আমরা প্রায় 40টার মতো প্রশ্ন দিছি, ঠিক আছে, এই সিলেট বোর্ড সবগুলা বোর্ড সহ 40টার মতো কোশ্চেন যদি তুমি সলভ করো, আই থিঙ্ক মানে you will not face any kind of problem there in your HSC exam hall, ঠিক আছে? কোনো প্রবলেমই তুমি ফেস করবা না। ইটস ভেরি ইজি টু গেট A+ ইন ইংলিশ গাইজ, ইটস ভেরি ইজি। আমি কেন বলি সব সময়, কারণ ইংলিশ হচ্ছে এমন একটা জিনিস, তুমি আইদার তুমি কিছুই পারো না, নাইলে তুমি আসলে খুবই বেশি পারো। যারা কিছুই পারো না তাদের জন্য আসলে ইংলিশে A+ পাওয়া টার্গেট না নিয়ে বরঞ্চ ধীরে ধীরে ইংলিশ ডেভেলপ করা উচিত, ঠিক আছে? আর যারা অলরেডি এসএসসি তে অ্যাটলিস্ট A- পাইছো, অ্যাটলিস্ট বা বি পাইছো, তাদের জন্য টার্গেট নেওয়া উচিত যে আমি কিছুটা খানিকটা ইমপ্রুভ করেই আসলে আরেকটু ভালো করতে পারি, রাইট? সো এটি হচ্ছে মোটামুটি ভাবে আমি আজকে দেখায় দিলাম যে আমাদের আসলে ক্লাসগুলো কিরকম হবে নেক্সট ডেতে। সো তোমাদেরকে একটা জিনিস আবার একটু মনে করায় দিই, হ্যাঁ, তোমাদেরকে এই প্রত্যেকটা জিনিস একটু সলভ করায় দিব, যতগুলো কোশ্চেন দেখতেছো। প্রিপোজিশনের উপর আমি নেক্সট আরেকটা ওয়ান শট ক্লাস দিব, ওই দিন আর কোনো প্যাচাল পারবো না, একটা না ক্লাস নিয়ে যাব, ঠিক আছে? আজকে অনেক প্যাচাল পারছি বিকজ দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ওরিয়েন্টেশন বা ফার্স্ট ক্লাস অফ ইয়োর ওয়ান শট এক্সামস। এবং এই ওয়ান শট এক্সাম জিনিসটা কি, এখানে আমরা 3জন টিচার আছি, আমি আইবিএ থেকে, আবরার আছে আইবিএ থেকে, এবং প্রমি আছে বিউপি থেকে। আমরা 3জন আমাদের সারা জীবন ইংলিশ পড়াইছি মানুষজনকে। সো উই নো হোয়াট ইউ আর গোয়িং টু ফেস ইন এইচএসসি এক্সাম, কিভাবে পড়লে তুমি ভালো করবা, কোন স্পেসিফিক জিনিসটা তোমাকে আমি শিখাবো, বা কোন শর্টকাটটা তোমাকে আমি শিখাবো যেটাতে তুমি নাকি ইংলিশটা মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারো, মনে রাখতে পারো, সেভাবে করেই তোমাকে পড়াবো। 3জন মিলে 20টা বা 21টার মতো ক্লাস নিব, 1.5 মাস জুড়ে চলবে। এই কোর্সের সব মধ্যে আমরা 20টা ক্লাস নিব, 20টা পরীক্ষা নিব, কমপ্লিট টেস্ট পেপার সলভ করে দিব, এবং এমন একটা সাজেশন দিব ইনশাল্লাহ তুমি সেটা সলভ করে যাবা, 90% কমন থাকবে। একটা জিনিস বলি, যারা নাকি এই কোর্সের এই যে আমরা এই যে আমি তোমাদেরকে এই শীটটা যে ক্লাসে পড়ানোর পরে এই শীটটা তোমাকে দিয়ে দিব, এটা কই পাবা? এই শীটটা পাওয়ার জন্য কিন্তু, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে আমাদেরকে অ্যাপে বা ওয়েবসাইটে চলে যেতে হবে। অ্যাপে বা ওয়েবসাইটে ফ্রি কোর্সের মধ্যে তুমি জয়েন করবা, সেখান থেকে তুমি আসলে কমপ্লিট জিনিসটা পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। এবং আমি একটা রুটিন দিয়ে দিছি তোমাকে, ওই যে আমাদের এই যে ক্লাসটা হচ্ছে এটা লিংকের মধ্যে রুটিনটা দেওয়া আছে, তুমি একটা কোর্স লিংক দেওয়া আছে, ওটার মধ্যে ক্লিক করো, ওখান থেকে তুমি সবকিছু ডিটেইল পাওয়া যাবা, রুটিন পেয়ে যাবা, সবকিছু পেয়ে যাবা। তুমি কোর্সের মধ্যে এনরোল থাকলেই হবে, আর কিছুই করা লাগবে না, ফাইন? সো প্রত্যেক দিন রাত 8টা বাজে শুরু হবে ক্লাস। কবে কবে? রবি, মঙ্গল, বৃহস্পতি। কি বলছি? রবি, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে তোমাদের ক্লাস, আর সোম, বুধ, ঠিক আছে, এবং শুক্র,
এই 3 দিন হচ্ছে তোমাদের এক্সাম। কিসের উপর এক্সাম? যেই দিন যেই ক্লাস, তার পরের দিন সেই টপিকের উপর এক্সাম। এবং যারা যারা এক্সামের মধ্যে প্রথম হবা, প্রতিদিন 20টা ক্লাসের জন্য 20 বার, যে ফার্স্ট হবা 100 টাকা পাবা, সেকেন্ড হবা 75 টাকা পাবা, থার্ড হবা 50 টাকা পাবা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে। লাইভ ক্লাসগুলো হবে আমাদের গ্রুপে, মেরিটো গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে ক্যাপশনে, দেখে নাও। আমাদের এই যে কোনো ক্লাসগুলো তুমি বারবার দেখতে পারবা, 100 বার দেখতে পারবা ভাইয়া, রেকর্ড করা থাকবে, কোনো সমস্যা নাই। কমপ্লিটলি ফ্রি কোর্স, এবং ইন টোটাল এই কোর্সটা যারা 100% করবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমার রেজাল্ট ইনশাল্লাহ হয় আগেরটাই থাকবে, মানে যদি এ প্লাস তুমি অলরেডি পায় থাকো এসএসসি তে, ইনশাল্লাহ আগেরটাই থাকবে, এ প্লাস এর নিচে নামবে না। আর যদি তুমি অলরেডি এ প্লাস না পাওয়া মানুষ হয়ে থাকো, তাহলে তুমি এ প্লাস পাবা ইনশাল্লাহ। এবং সেটার জন্য আমার ক্লাস করতে হবে, আমার নোট পড়তে হবে, আমার পরীক্ষা দিতে হবে। ফ্রিতে একটা মানুষ সবকিছু দিয়ে দিতেছে, কষ্ট করে ক্লাস নিচ্ছে, তোমাদের উচিত একটু কষ্ট করে ক্লাসের মধ্যে অ্যাটেন্ড করা, ঠিক আছে? তোমাদের বন্ধুদের সবাইকে জানাই দিও এই ক্লাসটা নেক্সট ক্লাসে, যেটা বললাম প্রিপোজিশনের, একদম এক টানা আমি হচ্ছে তোমাদেরকে প্রায় 30টা কমপ্লিট 30টা আগের বছরের কোশ্চেন, প্রত্যেকটা ইন ডিটেইল এক্সপ্রেশন সহ নেক্সট ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে পড়াই দিব। সো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।